না, ইউরেশিয়ান প্লেট তো অনেক বড় প্লেট। হ্যাঁ, ইউরেশিয়ান প্লেটের নিচে অনেক ছোট ছোট, যেমন আমি যে বার্মিজ প্লেট বলতেছি, কোথায় গেল, ধরেন আমি যদি সংক্ষেপে বলি, যদিও আপনারা জানেন যে আমি চিত্র ভালো আঁকাতে পারি না, তারপরেও আমি চেষ্টা করতেছি। এইটাকে যদি আমি ইন্ডিয়ান প্লেট ধরি, আর এইটাকে যদি আমি বার্মিজ প্লেট ধরি, এই যে এইখানে যে শেপটা আঁকালাম, এইটা হচ্ছে হিমালয়ান প্লেট। হিমালয়ান প্লেটের উপর থেকে একদম রাশিয়া পর্যন্ত, বামে একদম আম, উত্তর ইউরোপ পর্যন্ত, এই পুরো প্লেটটার নাম হচ্ছে ইউরেশিয়ান প্লেট। হ্যাঁ, এর ভেতরে অনেক ছোট ছোট প্লেট আছে। সুতরাং বাংলাদেশ, হ্যাঁ, আপনি বড় আকার ইউরেশিয়ান বলতে পারেন, বাট ক্ষুদ্র আকারে মূলত ইন্ডিয়ান এবং বার্মিজ প্লেটের উপরে অবস্থিত। আচ্ছা, আমরা তাহলে আমাদের পুরো পৃথিবীর ভেতরের দিকে যদি আমরা এগুতে থাকি, তাহলে পুরো পৃথিবীর অভ্যন্তরের গঠনটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একদম উপরের যে অংশটা, যেটাকে ভূপৃষ্ঠ বলি আমরা, সেটাকে আমরা বলবো অশ্বমণ্ডল বা ভূত্বক। তারপরে একটা অংশ পাবো, যেটাকে বলবো আমরা গুরুমণ্ডল বা মেন্টাল, সেটা হচ্ছে মাঝ বরাবর। এবং একদম পৃথিবীর কেন্দ্রে যেটা আছে, ক্রাস্ট বলা হয়, সরি ক্রাস্ট না, কোর বলা হয়, সেটাকে বলা হয় কেন্দ্রমণ্ডল। তাহলে আমরা পাবো হচ্ছে, কি কি পাইলাম ভূভ্যন্তরণে, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল এবং অশ্বমণ্ডল। এখন তাহলে চলেন আমরা একটু দেখি, এইখানে একটু আমরা সেই ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করি। এইটা হচ্ছে পৃথিবীর সেন্টার। খেয়াল করেন, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, ব্ল্যাকটাই নেই। এইটাকে যদি আমরা পৃথিবীর সেন্টার ধরি, এইটা বা এইটা, এটা কিন্তু একই শেপ। এটা হচ্ছে ক্রস সেকশন করে এই ছবিটাকে আমরা বড় করছি। হ্যাঁ, তো এইটা যদি সেন্টার হয়, এই সেন্টার থেকে মোটামুটি এইটা এবং এইটা, এই দুইটাই হচ্ছে কেন্দ্রমণ্ডলের অংশ। দুইটা কেন হলো, আমরা কেন্দ্রমণ্ডলের ডিটেলস করবো, সেখানে দেখবো। এই ভেতরেরটাকে বলা হচ্ছে ইনার কোর বা অন্তঃকেন্দ্রমণ্ডল, আর উপরেরটা হচ্ছে আউটার কোর বা বহিকেন্দ্রীয় মণ্ডল। তারপরে আমরা পাবো হচ্ছে ইনার মেন্টাল বা লোয়ার মেন্টাল, বা এটা হচ্ছে ইনার গুরুমণ্ডল। সরি, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, তারপরে হচ্ছে এখানে যে গুরুমণ্ডলের যে অংশটা, এটা কিন্তু দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে লোয়ার মেন্টাল বা নিম্ন গুরুমণ্ডল, আর একটা হচ্ছে আপার মেন্টাল বা ঊর্ধ্ব গুরুমণ্ডল। এখানে আমরা দুইটা পাইলাম। তার উপরে পাবো হচ্ছে আমরা ভূত্বক। তো আমরা একদম শুরু থেকে দেখবো, একদম কেন্দ্র থেকে দেখবো। হ্যাঁ, কারণ কি, পৃথিবীর যে সৃষ্টি, জন্ম, তখন পৃথিবীর কিন্তু মানে আমি বুঝাতে চাচ্ছি, এই পুরো যে শেপটা, এই পুরোটাই কিন্তু একদম শুরুতে এই কেন্দ্রমণ্ডলের মতোই ছিল। মানে এই ইনার কোরের মতোই ছিল বা কোরের মতোই ছিল। তারপর বিভিন্ন সময়ে প্রাকৃতিক বিভিন্ন পরিবর্তনের কারণে কিন্তু গুরুমণ্ডল সৃষ্টি হয়েছে। তারপরে পরবর্তীতে এই ভূত্বক বা বর্তমান ভূপৃষ্ঠ শুরু হয়েছে। সুতরাং আমরা একদম শুরু থেকেই দেখার চেষ্টা করব। চলুন কেন্দ্রমণ্ডলটা দেখি। দেখেন কেন্দ্রমণ্ডল কতখানি, গুরুমণ্ডলের নিম্নভাগ থেকে প্রায় একদম কেন্দ্র পর্যন্ত বিস্তৃত। এটা পুরুত্ব কত, 3486 কিলোমিটার। এবং এই 3486 কিলোমিটারের মধ্যে আমরা কি জানি, কেন্দ্রমণ্ডল তো দুই ভাগে ভাগ করা। একটা হচ্ছে ইনার কেন্দ্রমণ্ডল বা ইনার কোর। এই ইনার কোরটা কিন্তু লিকুইড। হ্যাঁ, এটা একদমই খুবই উত্তপ্ত, যার ফলে সহজে এরা নিজেদের মধ্যে বন্ধন তৈরি করে শক্ত হতে পারে না। তার চেয়ে বড় কারণ হচ্ছে এটা খুব দ্রুত ঘুরতেছে। আমরা তো জানি না পৃথিবী কন্টিনিউয়াসলি ঘুরতেছে। এখন পৃথিবীর সারফেস যেটা, এইখানে যে স্পিড, আর একদম কেন্দ্রে স্পিড অনেক বেশি হবে না, লজিকটা বুঝি। এই কারণেই এই জায়গাটা কিন্তু খুব দ্রুত শক্ত হতে পারে না। এই কারণে এটা হচ্ছে লিকুইড ফর্মে থাকে। তো লিকুইড কেন্দ্রমণ্ডলের পুরুত্ব হচ্ছে 2270 কিলোমিটার। আর তার উপরে কেন্দ্রমণ্ডলের যেটা শক্ত ভাগ বলা হয়, এটা হচ্ছে 1216 কিলোমিটার। এখন কথা হচ্ছে, এত তথ্য আপনি মুখস্থ করবেন কি করে? এটা একটা পেইনফুল ব্যাপার। সচরাচর এগুলো থেকে পরীক্ষায় খুব একটা আসে না। আপনি রিডিং পড়বেন, এরপরে প্রশ্ন ব্যাগ সলভ করবেন। যদি মনে থাকে আলহামদুলিল্লাহ, যদি মনে না থাকে স্কিপ করেন। এইগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন খুব কম আসে। কি প্রশ্ন আসে সেটা তো আমরা সামনে পাবোই। আচ্ছা, দেখেন কেন্দ্রমণ্ডলে পৃথিবীর যে মোট আয়তন, তার 16 ভাগ।
এইটা হচ্ছে পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। তবে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা কেন্দ্রমণ্ডলের ক্ষেত্রে, সেইটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রমণ্ডলের প্রধান দুইটা উপাদান হচ্ছে একটা লোহা বা ফেরাস, আর একটা হচ্ছে নিকেল বা এনআই বা যেটাই বলেন আপনি, এটাকে সংক্ষেপে নিফে বলে। অনেকেই নিফে হিসাবে মনে রাখে, আমি ফেনি হিসাবে মনে রাখি, আমার জন্য ইজি হয়, কারণ দুটো একই বিষয়ই, ফেরাস এবং নিকেল মিলেই মূলত কেন্দ্রমণ্ডল গঠিত হয়েছে। থ্যাংক ইউ, সমস্যা নেই, লাল নিচ্ছি। তাহলে আমরা কেন্দ্রমণ্ডলটা তো বুঝলাম না, কেন্দ্রমণ্ডল একদম পৃথিবীর কেন্দ্রে, হ্যাঁ, এবং এই পৃথিবীর কেন্দ্রে দুই রকম পাচ্ছি। একদম ভেতরের যে কেন্দ্র, সেই অংশটা হচ্ছে লিকুইড ফর্ম, এবং তার উপরে আমরা কি পাচ্ছি, শক্ত ফর্ম বা হার্ড ফর্ম। তবে এই লিকুইড এবং হার্ড এই দুইটা জায়গার উপাদান কিন্তু সেম, এদের মধ্যে উপাদানের খুব পরিবর্তন নেই কিন্তু। তবে গুরুত্বপূর্ণ দুইটা উপাদান হচ্ছে নিকেল এবং ফেরাস। এই দুইটা হচ্ছে প্রিলিতে আসার মতো প্রশ্ন। তাহলে কেন্দ্রমণ্ডলের উপরে আমরা কি পাবো, গুরুমণ্ডল পাবো, এটা আমরা অলরেডি একবার দেখছি। তাহলে গুরুমণ্ডলের উপরে আমরা কি পাবো, আমরা ভূত্বক পাবো। তাহলে গুরুমণ্ডল হচ্ছে পৃথিবীর মাঝ বরাবর জায়গা। তার মানে গুরুমণ্ডলটা কোথায় দেখেন, ভূত্বক এবং কেন্দ্রমণ্ডলের মাঝখানে গুরুমণ্ডল অবস্থিত, যেটাকে ম্যান্টেল বলা হয়। এই ভূত্বকটা মূলত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত, এইটা প্রিলিতে আসে। গুরুমণ্ডল কি দ্বারা গঠিত, এখানে অনেক কিছুই থাকবে, হ্যাঁ অনেক কিছুই থাকবে, তবে ব্যাসল্ট শিলাটাই সব থেকে বেশি পরিমাণে আছে, এই কারণে এটাকে হাইলাইট করা হয়েছে। দেখেন, অশ্বমণ্ডল বা ভূত্বকের নিচে প্রায় 2885 কিলোমিটার পর্যন্ত দূরত্ব, এই পুরোটাই হচ্ছে গুরুমণ্ডল। স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এইটা খুব ইম্পর্টেন্ট যে গুরুমণ্ডল ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। আচ্ছা, গুরুমণ্ডল আবার কি আমরা জানলাম, দুইটা স্তরে বিভক্ত, একটা হচ্ছে নিম্ন গুরুমণ্ডল, একটা হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডল। ঊর্ধ্ব গুরুমণ্ডল কতখানি, 700 কিলোমিটার, আর নিম্ন গুরুমণ্ডল হচ্ছে এই 700 থেকে 2885 কিলোমিটার। এইটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এগুলো আপনারা স্কিপ করেন। গুরুমণ্ডলের প্রধান উপাদান কিন্তু ব্যাসল্ট শিলা, হ্যাঁ। এরপরেও যদি আপনারা একটু এক্সট্রা মনে রাখতে পারেন, যদি প্রেশার নিতে পারেন, তাহলে সাথে কষ্ট করে সিলিকা এবং ম্যাগনেসিয়াম, কার্বন দরকার নেই, এই দুইটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এই তথ্যগুলো দেখেন আপনারা, কার্বন, লোহা, সিলিকা, ম্যাগনেসিয়াম, এই যে উপাদানগুলো, এগুলো দিয়ে তৈরি গুরুমণ্ডল। তাহলে নিজেরাই একবার বোঝেন, এই যে পৃথিবীতে যে গুরুত্বপূর্ণ যেই কি বলা যায় এটাকে, যেগুলো অনেক দামি দামি পদার্থ আমরা যে ভূ অভ্যন্তর থেকে যে তুলে আনি এবং সেগুলোকে আমরা বিভিন্নভাবে বিক্রি করি, বা এগুলো দ্বারা হচ্ছে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি লাভ করি, তাহলে এগুলো কোন ভাগে থাকে খেয়াল করে দেখেন। ডিপ টিউবওয়েল আমাদের ভূত্বকে থাকে, বেশিরভাগ গুরুত্বপূর্ণ তো ইয়েগুলো কিন্তু আমরা গুরুমণ্ডলে পাই উপাদানগুলো, হ্যাঁ। ওকে, গুরুমণ্ডল এবং ভূত্বকের মাঝ বরাবর একটা স্তর আছে যেটাকে মোহ বিচ্ছেদ স্তর বলে। তবে এটা ভুল কথা, এই ধরনের কোনো স্তর বলে কিছু নাই, কিচ্ছু নাই, এটা একটা কাল্পনিক স্তর। এটা বিজ্ঞানীরা কল্পনা করে নেয়, এই কারণে এই লেয়ারটাকের উপর বেস করেই তারা এর উপরে হচ্ছে ভূত্বক এবং এর নিচে গুরুমণ্ডল এটাকে ভাগ করতে পারে। এই কারণে এখানে পরীক্ষায় এরকম একটা বিষয় আসতে পারে যে ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝামাঝি স্তরের নাম কি, সেটা যে মোহ বিচ্ছেদ স্তর, কিন্তু এটা অ্যাকচুয়ালি এটা এরকম কিছু নাই। ওকে, আমরা কেন্দ্রমণ্ডল বুঝলাম, আমরা গুরুমণ্ডল বুঝলাম, এরপরে আমরা অশ্বমণ্ডল বুঝবো, বা অশ্বমণ্ডল বা হচ্ছে ভূত্বক। তাহলে ভূত্বকটা কি, এখানে আমরা একটু দেখে নিই। এখানে বলা হচ্ছে ভূত্বকের গড় পুরুত্ব 20 কিলোমিটার, যেখানে মহাদেশীয় তলদেশের পুরুত্ব 35 এবং সমুদ্র তলদেশ হচ্ছে 5 কিলো। তাহলে এটা কিভাবে পাইলাম, আপনাদের কষ্ট করে এটা একটু মুখস্থ রাখতে হবে এইটা, হ্যাঁ। সমুদ্র তলদেশ হচ্ছে 5 কিলোমিটার আর মহাদেশীয় তলদেশ হচ্ছে 35 কিলোমিটার, তাহলে যোগ করলে কত হয়, 40 কিলোমিটার। তো এটাকে আমরা দুইটা ভাগ দিলে কি পাবো, 20 কিলোমিটার। মানে এটা হচ্ছে জাস্ট একটা ম্যাথমেটিক্যালি করা হয়েছে, এইভাবেই গড় পুরুত্ব ধরা হয়েছে 20 কিলোমিটার। যেটা কোনো যৌক্তিক, মানে যৌক্তিক বলতে টোটাল হিসাব করে যে করছে ব্যাপারটা কিন্তু এমন না। কিন্তু এইটা কিভাবে হলো এটা একটু আমরা দেখবো। আচ্ছা, এইখানে এই ছবিটা আমরা এর আগে একবার দেখছি,
আমরা অলরেডি এই পর্যন্ত পড়েও ফেলছি। কি কি দেখেন, এটুকু কেন্দ্রমণ্ডল আর এটুকু হচ্ছে গুরুমণ্ডল, মানে এটা হচ্ছে মেন্টাল। তাহলে এই মেন্টালের উপরের যে অংশটা আমি একটু মার্ক করি, খেয়াল করেন, এই যে দেখেন লালটা দিয়ে বর্ডার দিচ্ছি, এই উপরে পুরোটাই কিন্তু ভূত্বক। ভালো করে খেয়াল করেন, উপরে পুরোটাই হচ্ছে ভূত্বক বা অশ্বমণ্ডল। তবে এখানে দুই রকম লেয়ার আছে। এই যে এই জায়গাটা নীল কালার, এটা কি বলেন তো? এটা হচ্ছে সমুদ্র বা মহাসমুদ্র, যেটা আপনারা বলেন। তাহলে এই সমুদ্রের নিচে যে ক্রাস্ট দেখা যাচ্ছে ভূত্বক, মহাদেশের নিচেও সেটা আছে না? খেয়াল করে দেখেন, এই যে লেয়ারটা, এই ক্রাস্টটা, এটা কিন্তু মহাদেশের নিচেও আছে, সমুদ্রের নিচেও আছে। তার মানে এইখানে যে আমরা কথাটা বলতেছি না, সমুদ্র তলদেশ 5 কিলোমিটার, এই মহাদেশীয় তলদেশের যে 35 কিলোমিটার, এইটার কিন্তু এই প্রথম যে 5 কিলোমিটার, এইটা কিন্তু সেম। এটা একটু বোঝেন, সমুদ্রের 5 কিলোমিটার এবং মহাদেশীয় তলদেশের যে মোট 35 কিলোমিটার, তার প্রথম 5 কিলোমিটার কিন্তু সেম। এই কথাটা আমি আলাদাভাবে কেন দেখালাম, পরের স্লাইডটাতে যদি আমরা যাই, আচ্ছা এখানে আমরা আবার আসবো। এখানে দেখেন তথ্য দেওয়া আছে যে মহাদেশীয় ভূত্বকের গঠনের উপাদান হচ্ছে সিলিকন এবং অ্যালুমিনিয়াম, আর সমুদ্র তলদেশের উপাদান হচ্ছে সিলিকন ও ম্যাগনেসিয়াম। এই প্রশ্নটা শুনলে অনেক সময় এরকম মনে হয় না যে তার মানে এই সিলিকন এবং ম্যাগনেসিয়াম কিন্তু মহাদেশীয়তে হয়তো নাই? ব্যাপারটা কিন্তু এরকম না। আপনারা খেয়াল করে দেখেন, সমুদ্র তলদেশের যে ভূত্বকটা, এই সিলিকন এবং ম্যাগনেসিয়াম, এটা কিন্তু পুরো পৃথিবী জুড়েই আছে। সেটা হচ্ছে এই যে এই অংশটা, এই যে ক্রাস্টটা, এই ভূত্বক, এইটা সমুদ্র তলদেশেও আছে, মহাদেশীয় তলদেশেও আছে। কিন্তু মহাদেশীয় তলদেশের কোন জায়গায় আছে? একদম শুরুর দিকের যে অংশটা, সেইটা। তাহলে এই পুরোটাতে কি কি উপাদান আছে? কি রেসপন্স করেন তো? এই ত্বকে কি কি উপাদান আছে? সিলিকন এবং ম্যাগনেসিয়াম। আর এই যে মহাদেশীয় যে অংশ, বাকি অংশ, এই পুরোটাই হচ্ছে সিলিকন এবং অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি। এখন এইটা বাংলা একটা স্টাইল আছে, অনেকে মনে রাখে কিভাবে, এই শিয়ালকে অনেকে শিয়াল বলে ডাকে। এটাকে এভাবে বোঝানো হয় যে শিয়াল যেহেতু মহাদেশে থাকে বা ল্যান্ডে থাকে, তার মানে শিয়াল হচ্ছে মহাদেশীয় তলদেশের গঠন, এবং তার মানে মহাদেশীয় ত্বকে কি থাকবে? সিলিকন এবং অ্যালুমিনিয়াম। তার মানে বাকি অংশে কি থাকবে? সিলিকন এবং ম্যাগনেসিয়াম। আশা করি এই বিষয়টা বুঝছেন যে মহাদেশীয় ভূত্বকের উপাদান কি কি? সিলিকন এবং অ্যালুমিনিয়াম। এবং সমুদ্র তলদেশে ভূত্বকের উপাদান কি? সিলিকন এবং ম্যাগনেসিয়াম। আচ্ছা, একজন জিজ্ঞাসা করছেন যে সমুদ্রই তো বেশি অংশ। আচ্ছা, সমুদ্র বেশি অংশ হলেও আমরা কিন্তু পানিটাকে কিন্তু এখানে গ্রহণ করতেছি না। খেয়াল করছেন? কারণ পানিটাকে আমরা একটা লিকুইড ফর্ম ধরতেছি, এটাকে আমরা ধরতেছি না, বরং এই যে সলিড ফর্মটা, এইটাকে আমরা কিন্তু গঠনের ভেতরে ধরতেছি। এই কারণে আমরা মহাদেশের যে সমুদ্রের যে তলদেশের যেই সলিড অংশটা, যে শক্ত অংশটা, সেইটাকে মূলত আমরা এখানে ক্যালকুলেট করতেছি। আচ্ছা, তাহলে আমরা পৃথিবীর কিন্তু পুরোপুরি সব গঠন দেখে ফেললাম। কেন্দ্র দেখলাম, গুরুমণ্ডল দেখলাম এবং ভূত্বক দেখলাম। আচ্ছা, ভূত্বকের কি কি উপাদান আছে এখানে পুরো একটা চার্ট দেওয়া আছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট চার্ট, তবে পরীক্ষার সচরাচর এই তিনটা থেকেই আসে। এইটা আপনাদেরকে একটু মুখস্থ রাখতে হবে। প্রশ্ন কিভাবে আসে যে কোনটি ভূত্বকের উপাদান? দেখা গেল যে অক্সিজেন দিল, এর সাথে আরো দিল নাইট্রোজেন, আরো অন্যান্য কিছু দিল, সেক্ষেত্রে আপনাকে অক্সিজেন দিতে মানে অ্যান্সার হবে। আবার হতে পারে কি, ভূত্বকে অক্সিজেনের পরিমাণ কত, বা বলতে পারে ভূত্বকে কোন উপাদান সব থেকে বেশি পরিমাণে থাকে। এই প্রশ্নটা দুই ভাবে আসে। দেখেন, ভূত্বকে কোন উপাদান সব থেকে বেশি থাকে, অনেক সময় অক্সিজেন থাকে, অনেক সময় অক্সিজেন থাকে না অপশনে। যদি অক্সিজেন অপশনে না থাকে তাহলে অ্যান্সার কি হবে? অক্সিজেন যদি অপশনে না থাকে তাহলে অ্যান্সার কি হবে? সিলিকন, রাইট। তাহলে এইটা আমাদের একটু খেয়াল রাখতে হবে কিন্তু।
ভূত্বকে সব থেকে বেশি থাকে হচ্ছে অক্সিজেন, কত 42.7%, আর সিলিকন থাকে 27.7%, এবং অ্যালুমিনিয়াম থাকে 8.1%। এই তিনটা আপনাদের একটু কষ্ট করে মুছতে করতে হবে, আর বাকিগুলো নাইস টু নো, মনে রাখতে পারলে ভালো, না দরকার নেই। আচ্ছা, আমরা কিন্তু মোটামুটি, আচ্ছা একটু পরে রিভিশন দেই, আমরা আরেকটা তথ্য একটু দেখে নেই। দেখেন, এই যে পৃথিবী, এই পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে আমরা যত কেন্দ্রের দিকে যাব তাপমাত্রা তত বাড়তে থাকবে। এবং এটা তো একটা লজিক্যাল বিষয়, কারণ আপনারা নিশ্চয়ই মনে আছে যে এই কেন্দ্রতে কিন্তু একদম লিকুইড লাভা, তার মানে কি, মানে প্রচন্ড উত্তাপ সেই জায়গায়, এবং এখান থেকে যত উপরের দিকে আসবেন তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে, এবং ভূপৃষ্ঠের তাপমাত্রা সব থেকে কম বলা যায়। তাহলে এটা লজিকটা কিভাবে কাজ করে দেখেন, ভূত্বকের নিচের দিকে প্রতি 1 কিলোমিটারে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে। এইটা পরীক্ষাতে প্রায়ই আসে, এইটাই একমাত্র এখানে ইম্পর্টেন্ট, যে ভূত্বকের প্রতি 1 কিলোমিটার গভীরতায় যদি যাওয়া হয় তাহলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে। অথবা প্রশ্ন আসতে পারে যে তাপমাত্রা কি ধরনের পরিবর্তন হয়, এবং প্রশ্নে উত্তরে দেওয়া থাকলো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে। অনেকেই কিন্তু এক্সাইটমেন্টে কিন্তু ভুল করে ফেলতে পারেন, কমে সেই জায়গায় আপনারা পূরণ করে ফেলতে পারেন, এটা একটু খেয়াল রাখতে হবে, এটা একটু ইম্পর্টেন্ট। আর এই গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলে যেগুলো লেখা আছে, যেমন ধরেন যে 1100 থেকে 1200, 3000 থেকে 5000, এগুলো আপনারা স্কিপ করতে পারেন, এগুলো নাইস টু নো, জাস্ট রিডিং করে। ওকে, এইটা একটা, যারা অলরেডি বুঝছেন, যারা আগের স্লাইডগুলো বোঝেননি, এই স্লাইডটা আপনাদের জন্য মুখস্থ। এইটা মুখস্থ করলেই মোটামুটি আপনাদের আগের স্লাইড বেশিরভাগই হচ্ছে কভার হয়ে যাবে। এই পিটিও থেকে কেউ আছেন, একটা কুইকলি রেসপন্স নেন এই বেয়াদবটাকে। আচ্ছা, আমরা স্কিপ করি এসব বিষয়, হ্যাঁ আমরা আমাদের পড়াশোনায় আসি, এগুলো বাদ দেন। এরকম বেয়াদব সব জায়গায় থাকবেই, এটা আমাদের গুরুত্ব দিয়ে লাভ নেই। তাহলে দেখেন, এখানে আমরা কুইকলি দেখি। দেখেন, অশ্বমণ্ডলে আমরা দুই ধরনের স্থান পেয়েছি, একটা হচ্ছে মহাদেশীয় তলদেশ, আর একটা হচ্ছে মহাসাগরীয় তলদেশ। মহাদেশীয় ত্বকে আমরা কি কি পাবো, সিলিকন এবং অ্যালুমিনিয়াম, বা আমরা বলতে পারি সিআল। এবং মহাসাগরীয় তলদেশে আমরা কি পাবো, সিলিকন এবং ম্যাগনেসিয়াম, বা হচ্ছে সিমা। এবং গুরুমণ্ডল দেখেন, গুরুমণ্ডলে আমরা পাবো হচ্ছে কিরকম, দুই ধরনের লেয়ার পাইছি, একটা হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডল, একটা হচ্ছে নিম্ন গুরুমণ্ডল। ঊর্ধ্ব গুরুমণ্ডল কি থাকে বেশি, লোহা এবং ম্যাগনেসিয়াম। তবে এইটা অত বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে, কুইকলি রেসপন্স করেন তো, যে ঊর্ধ্ব গুরুমণ্ডল কি দ্বারা গঠিত, ঊর্ধ্ব গুরুমণ্ডল কি দ্বারা গঠিত, রাইট, ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। আচ্ছা, এরপরে হচ্ছে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলে আমরা মেইনলি প্রধান দুইটা উপাদান পাই, হচ্ছে ফেরাস এবং নিকেল, যেটাকে আমরা সংক্ষেপে ফেনি বা নিফে বলতেছি। ওকে, আমরা তো পুরো পৃথিবীর গঠনটা দেখলাম, কিন্তু এই গঠন দেখতে গিয়ে আমরা কিছু উপাদান দেখছি, সেই উপাদানগুলো হচ্ছে আমরা এখন একটু দেখব। দেখেন, ভূত্বক হচ্ছে শিলা দ্বারা গঠিত, আবার শিলা হচ্ছে বিভিন্ন খনিজের সংমিশ্রণ দ্বারা গঠিত। এটা আসলে কি, তাহলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে খনিজ কি, খনিজ বুঝলে আমরা তারপরে বুঝতে পারবো শিলা কি। হ্যাঁ, এখন দেখেন, আপনারা নিশ্চয়ই পড়ছেন কি বলে ওটাকে, মৌলিক পদার্থ, মনে পড়ে? আপনারা তো অবশ্যই স্কুলে পড়ছেন এটা, যে মৌলিক পদার্থ। তো মৌলিক পদার্থ মোট কয়টা, কুইকলি রেসপন্স করি তো, মৌলিক পদার্থ কয়টা, 118টি, রাইট। তাহলে এই যে মৌলিক পদার্থগুলো আছে, এক বা একাধিক মৌলিক পদার্থ গঠিত, একত্রিত হয়ে গঠিত হয় কি, খনিজ পদার্থ। তাহলে কি হইল, এক বা একাধিক মৌলিক পদার্থ একত্রে গঠিত করে কি, খনিজ পদার্থ। তবে আপনারা খেয়াল রাখবেন, যদি একটা মৌলিক পদার্থ দ্বারা যদি কোনো খনিজ পদার্থ গঠিত হয়, সেই খনিজ পদার্থগুলা কিন্তু অনেক দামি হয়, অনেক প্রাইস হয় ওগুলোর। যেমন এই যে এইটা আপনারা একটু খেয়াল করেন, একটি মাত্র মৌল দ্বারা গঠিত খনিজ কোনটা, হীরা, সোনা, তামা, রূপা, এগুলা সবই কিন্তু অনেক কস্টলি। তো এইগুলো হচ্ছে সবই একটি মাত্র মৌল দ্বারা গঠিত। তবে অনেক বেশিরভাগ খনিজই কিন্তু একাধিক মৌল দ্বারা গঠিত হয়। এই সেম স্টাইলে আবার অনেকগুলো খনিজ পদার্থ একত্রে গঠিত হয়ে বা একত্রিত হয়ে কি গঠন করে, শিলা গঠন করে। তার মানে
কতগুলো মৌলিক পদার্থ একত্রিত হয়ে খনিজ পদার্থ গঠিত হয়, আবার সেই এক বা একাধিক খনিজ পদার্থ একত্রিত হয়ে শিলা গঠিত হয়। এই বিষয়টা কি আপনারা বুঝছেন? ওকে, এখন আমরা একটু ডিটেলসে যাই। আচ্ছা, একটু লাইনে থাকেন তো, আমি একটু একটা কল দিয়ে নিই। আমি তাকে ব্লক করে দিয়েছি, তাকে রিমুভ করছি। মেহেদী ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে ভাই, তাকে থ্যাংক ব্লক ইউ। করে দিয়েছি এবং তাকে রিমুভ করে দিয়েছি। ওকে, থ্যাংক ইউ রাবু ভাই। ওকে, আমরা তো মৌলিক পদার্থ থেকে কিভাবে খনিজ পদার্থ তৈরি হয় সেটা জানলাম, এবং এক বা একাধিক খনিজ পদার্থ থেকে যে শিলা গঠিত হয় সেটাও জানলাম। তাহলে এখন শিলা কিভাবে গঠিত হয় সেটা একটু দেখি। দেখেন, শিলা তিন রকমের। কি কি? আগ্নেয় শিলা বা ইগনিয়াস রক বলে, পাললিক শিলা বা সেডিমেন্টারি রক বলে, বা হচ্ছে রূপান্তরিত শিলা বা মেটামরফিক শিলা বলে। তাহলে এই তিনটা আসলে কি আমরা একটু বুঝি, একদম সংক্ষেপে বুঝবো। এই আগ্নেয় শিলা যেটা, এটা হচ্ছে পৃথিবীর একদম প্রাথমিক রূপ। মানে ওই যে বললাম না, সূর্য থেকে ছিটকে এসে যে পৃথিবী তৈরি হয়েছে, এই যে স্বরূপটা, এই প্রথম যে লাভাটা আসছিল বা যে যে গঠনটা ছিল পৃথিবীর, ওই যে শেপটা বা ওই যে গঠনটা, ওগুলোকে বলা হয় আগ্নেয় শিলা। তার মানে পৃথিবীর শুরু থেকেই যে শিলাগুলো ছিল, সেই শিলাগুলোকে বলা হচ্ছে আগ্নেয় শিলা। এবং পরবর্তীতে রূপান্তরিত হয়ে বিভিন্ন সময়ে ভূ আলোড়ন বা ভূ প্রকৃতির পরিবর্তনের ফলে যে আমরা নতুন শিলা পাইলাম, সেটা হচ্ছে পাললিক শিলা। পাললিক শিলা কিরকম সেটা আমরা দেখব। আর এই যে আগ্নেয় শিলা এবং পাললিক শিলার মাঝখানে পরিবর্তিত হওয়ার মাঝামাঝি যে রূপটা, সেইটাকে বলা হয় রূপান্তরিত শিলা। তার মানে এখানে কিভাবে কাজটা হয়, একটা হচ্ছে আগ্নেয় শিলা, একটা হচ্ছে পাললিক শিলা। তাহলে আমি একটা ধরলাম আগ্নেয় শিলা, একটা হচ্ছে পাললিক শিলা। এই যে শিলা আমি বলতেছি না, এগুলো কোনোটাই কিন্তু স্থায়ী না। পৃথিবীর কন্টিনিউয়াসলি এই যে চাপ তাপ বা বিভিন্ন নিয়ামকের কারণে পরিবর্তনের ফলে এই শিলাগুলোর মধ্যেও কিন্তু পরিবর্তন হয়। কন্টিনিউয়াসলি আগ্নেয় শিলা কিন্তু পরিবর্তিত হয়ে একটা সময় গিয়ে পাললিক শিলায় রূপান্তরিত হবে, খেয়াল করেন। আবার পাললিক শিলাও একটা সময় গিয়ে আগ্নেয় শিলায় রূপান্তরিত হবে। এই প্রসেসটার মাঝখানে যে রূপটা থাকে, তাকেই বলা হচ্ছে রূপান্তরিত শিলা। এটা আগে পুরোটাই প্রাকৃতিক ছিল, কিন্তু বর্তমান যুগে আমরা আমাদের লাইফস্টাইলকে কমফোর্টেবল করার জন্য বা আমাদের বৈজ্ঞানিক বিভিন্ন কাজে কাজে লাগানোর জন্য বিজ্ঞানীরা এখন নিজেরাও বৈজ্ঞানিক উপায়ে বিভিন্নভাবে শিলাকে রূপান্তর করে। তার মানে রূপান্তরিত শিলা কিন্তু দুই ভাবে গঠিত হতে পারে, একটা প্রাকৃতিক ভাবেও হতে পারে, একটা কৃত্রিম ভাবেও হতে পারে। কিন্তু এই যে প্রসেসটা আমি যে লিখলাম, এটা কিন্তু কন্টিনিউয়াসলি হতেই থাকবে। পৃথিবী যতদিন টিকে থাকবে এটা চলতে থাকবে। তাহলে আগ্নেয় শিলা কি আমরা অলরেডি জানছি, যে একদম প্রাথমিক শিলা, পৃথিবী সৃষ্টির শুরুর দিকে, যে পৃথিবীর পর্যায়ের প্রথম দিকের শিলা। তো আগ্নেয় শিলা সব থেকে মানে কোন শিলাগুলোকে বেশি বলা হবে আগ্নেয় শিলা? ব্যাসল্ট এবং গ্রানাইট শিলাই মূলত আগ্নেয় শিলা। ওকে, আগ্নেয় শিলার আমরা কিছু বৈশিষ্ট্য দেখব। দেখেন, আগ্নেয় শিলা হচ্ছে স্ফটিকাকার। আগ্নেয় শিলা হচ্ছে অস্তরীভূত। অস্তরীভূত মানে কি? ধরেন এই যে একটা লেয়ার, এই যে একটা লেয়ার, এই যে একটা লেয়ার, আগ্নেয় শিলা এরকম হবে না, পুরো একটা শেপই হবে। এবং যেহেতু এইটা স্ফটিকাকার, বোঝেন, অনেক শক্ত এবং কোনো লেয়ার নাই, যার ফলে এটা কিন্তু সহজে ভাঙেও না। এবং এইটার মধ্যে কোনো জীবাশ্ম দেখা যায় না। জীবাশ্ম দেখা যায় না, এটা সহজে আমরা বুঝবো, কারণ এটা পৃথিবীর সৃষ্টির শুরুর দিকের শিলা। ওই সময়তে পৃথিবীতে কোনো জীবন ছিলই না। তার মানে সেই শিলাগুলোতে আসলে কোনো জীবাশ্ম থাকবে না। এবং যেহেতু এগুলা অনেক কঠিন, এই কারণে এগুলা অপেক্ষাকৃত একটু ভারী। এই বৈশিষ্ট্যগুলা আপনারা রিডিং করবেন, মনে রাখতে হবে, এই ধরনের কোনো নেসেসিটি নেই। আচ্ছা, আগ্নেয় শিলা আমরা একটু প্রকারভেদ দেখি। আগ্নেয় শিলা হচ্ছে দুই রকম হয়, একটা হচ্ছে বহিজ আগ্নেয় শিলা, আর একটা হচ্ছে অন্তজ আগ্নেয় শিলা। এটা আমরা বুঝবো কি করে? এটা সামনে আমরা পড়বো, তারপরে এখানে একটু খুব সংক্ষেপে আমরা একটু দেখি, এই জায়গা থেকে দেখি। হ্যাঁ, ধরেন এটা হচ্ছে ভূপৃষ্ঠ। হ্যাঁ, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। এখন এখানে একটা আগ্নেয়গিরি এসছে,
এই জায়গায় ভূপৃষ্ঠের নিচে, কারণ এখানে লাভা আছে। এই যে লাভা দেখছেন না, এই যে ছবিটা দেখেন, এখানে এই লাভাগুলো আছে। এখন আমরা কি জানি বলেন তো, যে কোনো কঠিন পদার্থ বা কোনো পদার্থকে যদি তাপ এবং চাপ যদি বাড়িয়ে দেওয়া হয়, আয়তন কি হবে? চাপ এবং তাপ যদি কোনো পদার্থের বাড়ানো হয়, তাহলে আয়তন কি হবে? বেড়ে যাবে, স্বাভাবিক। তাহলে এই যে ভূপৃষ্ঠের ভেতরে এইটুকু জায়গাতে যে অগ্নুৎপাত বা সরি যে আগ্নেয়গিরির যে উপাদানগুলো আছে, এগুলো কিন্তু কন্টিনিউয়াসলি তাপ এবং চাপে এর আয়তন যখন বেড়ে যায়, সে কিন্তু চারপাশে প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করে। এখন যেই জায়গাতেই সে প্রেসারটা ফলাতে পারবে, মানে একটু ফাটল পাবে, ধরেন ভূপৃষ্ঠের এই জায়গাটা একটু হালকা, সে এখানে ধাক্কা দিয়ে কি চেষ্টা করবে? এই যে অগ্নুৎপাত করার চেষ্টা করবে, এই লাভাটাকে বা এই উপাদানগুলোকে বের করে দিতে চাইবে। এখন আমি তো এখানে কিন্তু শক্ত একটা ভূত্বক বানাইছি, দেখেন এটা হচ্ছে ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠটা কিন্তু সচরাচর খুবই শক্ত হয়। এখন এই ভূপৃষ্ঠ থেকে যদি বের না হতে পারে, এই ভেতরের উপাদানগুলো যদি ভূপৃষ্ঠ থেকে বের না হতে পারে, তাহলে সেটাকে আমরা বলি ম্যাগমা। বোঝেন? আর ঠিক যেই মুহূর্তে এই ম্যাগমা ভূপৃষ্ঠ থেকে বাইরে বের হয়ে চলে আসলো, এটার নাম হয়ে যাবে লাভা। হ্যাঁ, বোঝেন? একই জিনিস, কিন্তু এগুলোর মধ্যে কিন্তু কোনো তফাৎ নাই, উপাদান কিন্তু মোটামুটি সেম। কিন্তু ঠিক যেই মুহূর্তে ভূপৃষ্ঠ থেকে বাইরে চলে আসতেছে, ওই ম্যাগমার নাম হয়ে যাচ্ছে লাভা। তাহলে ভূপৃষ্ঠের অভ্যন্তরে যেই ম্যাগমা আছে, সেইটাকে আমরা বলতেছি অন্তজ আগ্নেয় শিলা, আর সরি শিলা। আর যেটা ভূপৃষ্ঠ থেকে বাইরে চলে গেল, বহিস্থ হয়ে গেল, সেইটাকে আমরা বলবো বহিজ আগ্নেয় শিলা। তার মানে এখন নিশ্চয়ই বুঝতে পারতেছেন কোনটা কোথায় পাওয়া যাবে। এই যে বহিজ আগ্নেয় শিলা, ব্যাসল্ট, রায়োলাইট, অ্যান্ডিসাইট, এগুলো আমরা মূলত ভূপৃষ্ঠের উপরের দিকেই কিন্তু পাবো। এগুলো কিন্তু একটা সময় ভূপৃষ্ঠের ভেতরেই ছিল, বিভিন্ন সময়ে অগ্নুৎপাতের ফলে বাইরে বের হয়ে আসছে, এবং এটা হয়ে গেছে বহিজ আগ্নেয় শিলা। আর যেগুলো বের হয়ে আসতে পারেনি, সেগুলো হচ্ছে অন্তজ আগ্নেয় শিলা। দেখেন এখানে অনেকগুলোই আছে, আমি গুরুত্বপূর্ণ গুলো একটু ইয়ে করে দিই, মার্ক করি। গ্রানাইট, গ্যাব্রো, ডলোরাইট এবং ল্যাকোলিট, এইগুলো কিন্তু ভাই পরীক্ষায় আসে। হ্যাঁ, এই কোনটি বহিজ আগ্নেয় শিলা, বা দিতে পারে কোনটি বহিজ আগ্নেয় শিলা নয়। সুতরাং এই কয়টা আমি যেগুলো মার্ক করে দিচ্ছি, এগুলো একটু কষ্ট করে রিভিশন দিবেন বারবার। আচ্ছা, আগ্নেয় শিলা তো আমরা দেখলাম। পাললিক শিলা কি? পাললিক শিলা সৃষ্টি হয়েছে জীবন সৃষ্টি হওয়ার পরে। তার মানে জীবন সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত পৃথিবীতে শুধুমাত্র কি শিলা ছিল? কুইকলি বলেন দেখি। জীবনের সৃষ্টির আগে পৃথিবীতে কি শিলা ছিল? আগ্নেয় শিলা ছিল শুধু। যেই মুহূর্তে পৃথিবীতে জীবনের সৃষ্টি হলো, সেটা প্রাণী হতে পারে, উদ্ভিদ হতে পারে, যে কোনো কিছু, এই ধরনের জীবন, যার জীবন আছে, এইগুলো সে জীবিত হইলো, তারপর কিন্তু সে মারা গেল। এই যে লাখ লাখ বছর ধরে যে গাছ মরে যাচ্ছে, আমরা প্রাণী মরে যাচ্ছি, দেখেন কি হচ্ছে, আইদার পুড়ে দেওয়া হচ্ছে অথবা মাটি চাপা দেওয়া হচ্ছে। এখন এই যে আমাদের কেন না হয় ধর্মীয় উপায়ে মাটি চাপা দেওয়া হয়, কিন্তু এই যে বনে বাদরে যে ধরেন বিশাল বড় বড় হাতি বা সমুদ্রের নিচে তিমি মারা যাচ্ছে, এদেরকে তো কেউ তো আর কবর দিচ্ছে না। কিন্তু এগুলাও কিন্তু লাখ লাখ বছরের মধ্যে কি হয়, এই বিভিন্ন ভূ প্রকৃতির পরিবর্তনের কারণে। আমি এই জায়গাতে একটু মার্ক করি, হ্যাঁ, এই ছবির মধ্যেই দেখাই, আপনারা একটু দেখার চেষ্টা করেন। ধরেন একটা সময় ভূত্বক এই পর্যন্ত ছিল, বা এই ধরনের লেয়ারে ছিল। এখন এইখানে একটা হাতি মারা গেছিল, হ্যাঁ, তারপরে পরবর্তীতে আরো লাখ বছর পরে এখানে অনেকবার লেয়ার হয়ে বন্যা হয়েছে, আর অনেক কিছু হওয়াতে এই হাইটটা এখন এই পর্যন্ত চলে গেছে। তাহলে এই যে জায়গাটাতে যে হাতিটা যে এখানে মরে ভেতরে যে আটকে গেল, সেটা কিন্তু লাখ লাখ বছরে পচে যাবে। তারপর তার ভেতরে যে হাড় আছে, সেই হাড়টা কিন্তু রয়ে যাবে। এখন এইগুলো মানে মানুষের শরীর, এগুলো কি পাথরের মতো খুব শক্তিশালী? কি মনে হয় আপনাদের? মানুষের হাড় বা গাছের কাঠ এত কিন্তু শক্তিশালী না, তবে এগুলোও শক্ত। এবং ওই যে আমরা বলছিলাম যে কন্টিনিউয়াসলি রূপান্তরিত হয়, যার ফলে গাছ যেগুলো, এগুলো পরবর্তীতে অনেক দিন পর এগুলো কিসে রূপান্তরিত হয়?
পাললিক শিলায় রূপান্তরিত হয়, যেগুলোকে আমরা কয়লা বলতে পারি বা বিভিন্ন নাম দেওয়া যেতে পারে। আর মানুষের ক্ষেত্রে, সরি মানুষ না, ঠিক হ্যাঁ, জীবাশ্ম জ্বালানি, এটা একটা সুন্দর নাম, এটাকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। আর প্রাণী যেগুলো আছে এগুলো কিন্তু যখন বহু লাখ বছর পর যখন একটা শেপ ধারণ করে, এগুলোকে আমরা বলি ফসিল, যদিও একই জিনিসই, বাট এই যে শেপটা হইলো, আপনারা খেয়াল করেন এই পরবর্তীতে যে চেঞ্জ হয়ে যাচ্ছে, এইটার আগ্নেয় শিলার মধ্যে কিন্তু একটা ভীষণ রকমের একটা ডিফারেন্স আছে। এই ডিফারেন্স গুলোই, আর এখানে কিভাবে পাললিক শিলা তৈরি হয় এখানে দেওয়া আছে, আপনারা একটু পড়ে নিয়েন। পাললিক শিলা স্তরীভূত হচ্ছে। কেন স্তরীভূত হচ্ছে? দেখেন এই যে এখানে আগ্নেয় শিলা ছিল, এখানে একটা হাতি বা একটা তিমি মারা গেছে, তারপর বিভিন্ন সময়ে হয়তো ভূমিকম্পের ফলে বা একটা বড় রকমের বন্যা হওয়ার কারণে এখানে আরেকটা আগ্নেয় শিলা আসছে। এই যে দেখেন ভেতরে এ কিন্তু একটা লেয়ার তৈরি করছে, খেয়াল করছেন? এইভাবেই কিন্তু স্তর তৈরি হয়। এই কারণে পাললিক শিলাকে বলা হয় স্তরীভূত শিলা। এবং এই কারণে পাললিক শিলা কিন্তু নরম এবং হালকা। এগুলা কিন্তু খুব যে নরম তা না, যেহেতু আগ্নেয় শিলা আমরা পড়ছি শক্তিশালী, এই কারণে পাললিক শিলাকে বলা হয় কম্পারেটিভলি নরম এবং হালকা, এবং এগুলো সহজেই ক্ষয়প্রাপ্ত হয়। এবং এই কারণে তো আমরা এগুলোকে কিন্তু এই যে জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। জীবাশ্ম দেখা যায়, খুব স্বাভাবিক, এগুলো তো তৈরি হয়েছে জীবাশ্ম থেকেই। এবং এদের ভেতরে ছিদ্র থাকে। কিরকম ভাবে বোঝা যায় ছিদ্র থাকে? ধরেন একটা হাতিকে যদি চিন্তা করেন, হাতির যদি পা আমি চিন্তা করি, হাতির চামড়া গলে গেছে, মাংস সব পচে গেছে, হাড়ের ভেতরে যে ক্যালসিয়াম ছিল সেগুলো ধরেন গলে গেছে। এখন এই হাড়ের ভেতরে যে ক্যালসিয়াম ব্লাড এগুলো যখন বের হয়ে আসবে, কিন্তু এই হাড়টা তো রয়ে গেছে না, তাহলে এর ভেতরে কিন্তু একটা ফাঁপা তৈরি হয়ে গেছে না? তাহলে এই ফাঁপা অংশটার কারণে এখানে একটা ছিদ্র তৈরি হয়। এই জন্যই বলা হয় পাললিক শিলার মধ্যে ছিদ্র থাকে। পাললিক শিলা কি ব্যাপারটা বুঝছেন? আচ্ছা, পাললিক শিলার কিছু উদাহরণ দেই। পাললিক শিলার উদাহরণ এক্সট্রা ভাবে বোঝার কিছু নাই, কারণ আমাদের বাংলাদেশ পুরোটাই সৃষ্টি হয়েছে পাললিক শিলার উপরেই। তার মানে আমাদের দেশেই আমরা যে ধরনের মাটি দেখি, শুধু মাটি না, ভূপৃষ্ঠের গঠন দেখি, এগুলা সবই মূলত পাললিক শিলা। কিরকম? বেলে পাথর, কয়লা, শেল, চুনা পাথর, কাদা পাথর, কেওলিন। দেখেন এই কারণেই কিন্তু আমাদের বাংলাদেশের ভূঅভ্যন্তরে কিন্তু প্রচুর পরিমাণে কয়লা আছে, কিন্তু আমাদের টেকনোলজিক্যাল ওই পরিমাণে টাকাও নাই বা নলেজও নাই। এই কারণে কিন্তু আমরা সেই কয়লাটা কিন্তু বাইরে বের করে আনতে পারতেছি না। আমাদেরকে কি করতে হচ্ছে? বাইরের দেশ থেকে কয়লা ইম্পোর্ট করতে হচ্ছে, কিন্তু এগুলো সবই আমাদের দেশে অনেক বেশি আছে। পাললিক শিলার ইনফো আমি যে এই যে যা যেটুকু দেখাচ্ছি, এগুলো এই যে উদাহরণগুলো, সেগুলো আপনার এমনি মনে থাকবে। আপনার পাললিক শিলা সহজে মনে রাখবেন কিভাবে? বাংলাদেশের যে গঠনগুলো, সেগুলোই হচ্ছে পাললিক শিলা। আর একটা করতে পারবেন, সেটা হচ্ছে একটা কম্প্যারিজন করবেন এই যে পাললিক শিলা এবং আগ্নেয় শিলার। দেখেন আগ্নেয় শিলা হচ্ছে অস্তরীভূত, পাললিক শিলা স্তরীভূত। আগ্নেয় শিলা শক্ত, পাললিক শিলা নরম। আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত হয় না, পাললিক শিলা ক্ষয়প্রাপ্ত হয়। একবার এভাবে করলেই আপনারা সহজে বুঝতে পারবেন। ওকে, এরপরে আমরা দেখবো রূপান্তরিত শিলা। এইটা একবার তো আমরা বলে ফেলছি অলরেডি, যে আগ্নেয় শিলা থেকে পাললিক শিলায় রূপান্তরিত হওয়ার মাঝামাঝি যে শেপটা হয়, সরি, এইটাকে মূলত হচ্ছে রূপান্তরিত শিলা বলে। এইটা আগে মূলত পুরোটাই প্রাকৃতিক উপায়ে হইতো। কিরকম প্রাকৃতিক উপায়ে? এই যে ভূ আন্দোলন, এই মার্কার চেঞ্জ হচ্ছে না, এই যে ভূ আন্দোলনের ফলে, অগ্নুৎপাত, ভূমিকম্প, এরকম বিভিন্ন কারণে হইতো। তবে বর্তমান যুগে কিন্তু কৃত্রিম ভাবেও রূপান্তরিত শিলা তৈরি করা হয়। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। রূপান্তরিত শিলা যেহেতু পাললিক শিলা থেকেও তৈরি হয়, আগ্নেয় শিলা থেকেও তৈরি হয়, এই কারণে এখানকার বৈশিষ্ট্যগুলো দুইটার মিক্সিং হবে। সো এইটা লেস ইম্পর্টেন্ট, এটা দরকার নেই অতটা। এইটা খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড, হ্যাঁ, এইটা আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন বা কয়েকবার রিভিশন দিলে হয়ে যাবে, যে কিভাবে কি সৃষ্টি হচ্ছে। দেখেন দেখেন চুনা পাথর থেকে মার্বেল সৃষ্টি হয়, বেলে পাথর থেকে কোয়ার্টজাইট সৃষ্টি হয়, গ্রানাইট থেকে নিস সৃষ্টি করা হয়,
কয়লা থেকে গ্রাফাইট হয় এবং কাদা থেকে স্লেট হয়। এখন দেখেন, কিছু তো আমরা এমনিতে ছোটবেলা থেকেই জানি। কিরকম? স্লেট তো আমরা ছোটবেলায় বেশিরভাগই ইউজ করছি, তাই না? এই স্লেটটা কই থেকে তৈরি হয়েছে? মূলত এই কাদা বা শেল থেকে। শেলও কিন্তু এক ধরনের কাদাই। এই যে উত্তরবঙ্গেই দেখবেন মাটি গ্রীষ্মকালে শক্ত হয়ে এরকম লেয়ার লেয়ার হয় না, টটা উঠে যায় বলে, এগুলোই কিন্তু শেল কাইন্ড অফ। এগুলো থেকেই স্লেট তৈরি করা হয়। আর কয়লা থেকে গ্রাফাইট হয়, এটা তো আমরা জানি। কয়লাকে কিন্তু এই গ্রাফাইট কি আসলে বলেন তো? আপনারা সবাই গ্রাফাইট কিন্তু ইউজ করেন। একটা এক্সাম্পল দেন দেখি, আপনারা গ্রাফাইট কোথায় ইউজ করেন? পেন্সিল, রাইট, থ্যাংক ইউ। আচ্ছা, এইখানে দেখেন এই উপরের যে তিনটে এক্সাম্পল, চুনা পাথর, বেলে পাথর এবং গ্রানাইট, এগুলো সব থেকে বেশি হয় এখন বাসা বাড়িতে। কোথায়? মেঝেতে। এবং এগুলোতে দেখবেন সব থেকে দামি কোনটা? এই যে গ্রানাইটের এখন আসছে, বুঝছেন? দেখবেন আপনারা সিরামিক ইন্ডাস্ট্রিতে গেলেই খুঁজে পাবেন যে এই এখন গ্রানাইটের হচ্ছে টাইলস আসছে। আর মার্বেল তো ছিলই আগে থেকে, মার্বেলেরও অনেক দাম, আর গ্রানাইটের দাম আরো বেশি। তো এইগুলো আপনি দেখবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে এখানে কি দেখেন, লাইমস্টোন থেকে মার্বেল তৈরি হয়। এটাও জরুরি না, মানে এগুলো জাস্ট আপনি একটু পড়ে নেবেন। আচ্ছা, আমরা তাহলে পরে আসলাম ভূপৃষ্ঠের গঠন এবং শিলার গঠন। এবার আমরা আজকের সব থেকে গুরুত্বপূর্ণ টপিকটা পড়বো, কারণ এইটা যদি আপনি বোঝেন তাহলে আপনারা সহজেই দেখতে পারবেন যে পৃথিবীর সৃষ্টির পর থেকে এই বর্তমান পৃথিবীর এই শেপটা আসলে কিভাবে হলো, এবং আজ থেকে আরো লক্ষ বছর পরে পৃথিবীর শেপটা আসলে কিরকম হবে। এই পুরোটাই আমরা এই আগামী হয়তো 20 থেকে 25 মিনিট আমরা দেখব। সেটা কি? দেখেন, ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া। ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া 3 রকম: ধীর পরিবর্তন, ধীর ও আকস্মিক পরিবর্তন, আকস্মিক পরিবর্তন। চলেন আমরা দেখি। আকস্মিক পরিবর্তন দিয়ে শুরু করি। আকস্মিক পরিবর্তন আবার 2 রকম, একটা হচ্ছে ভূমিকম্প, একটা হচ্ছে অগ্নুৎপাত। আর ধীর ও আকস্মিক পরিবর্তন কোনটা? ভূ আলোড়ন। আর ধীর পরিবর্তন কি রকম? 2 রকম, একটা হচ্ছে নগ্নিভবন, একটা হচ্ছে অবক্ষেপণ। নগ্নিভবন আবার 3 রকম: বিচূর্ণীভবন, ক্ষয়ীভবন, অপসারণ। একবারে এতগুলা শুনে একটু মাথা কিন্তু হ্যাং হয়ে যাইতেই পারে, তবে এগুলো সব রিলেটেড। হ্যাঁ, একবার একটু মনোযোগ দিয়ে শোনেন, আশা করি সহজেই বুঝে ফেলবেন। এই যে নগ্নিভবন, অবক্ষেপণ, বিচূর্ণীভবন, ক্ষয়ীভবন, অপসারণ লিখছি, এই 5টা একসাথে হয়। এটা আমরা পড়বো, এটা একটু বড়। সবার আগে আমরা দেখি আকস্মিক পরিবর্তন। আকস্মিক পরিবর্তন আমরা এখানে পাচ্ছি 2টা, একটা হচ্ছে ভূমিকম্প, একটা হচ্ছে অগ্নুৎপাত। ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প সচরাচর টেকটনিক প্লেট, আমরা আজকে ক্লাসের শুরুতেই পড়ছি। এই টেকটনিক প্লেটটা আমরা কি জানি বলেন তো? পৃথিবী কন্টিনিউয়াসলি ঘুরতেছে না, আর পৃথিবী তো অনেক স্পিডে ঘুরতেছে। তো স্বাভাবিকভাবে ভেতরে টেকটনিক প্লেট গুলো ঘুরতেছে। অনেক সময় এই টেকটনিক প্লেট গুলো ঘোরার সময় একটার সঙ্গে আরেকটা ধাক্কা খায়। এখন চিন্তা করেন, আপনি 2টা প্রিজ বা 2টা প্লেটকে ধাক্কা দিলেই কি পরিমাণ জোরে আওয়াজ হয় বা এগুলা ভেঙে যায়। সেই রকম পৃথিবীর অভ্যন্তরের টেকটনিক প্লেট গুলা কত বড় একবার একটু গেস করে দেখেন। তাহলে সেগুলো যখন ধাক্কা খায়, তাহলে পৃথিবীর ভিতরে কি অবস্থাটা সৃষ্টি হয়? ওই যে ইনস্ট্যান্ট যে ধাক্কাটা, এই যে মুভমেন্টটা না, এইটা হয়তো অনেক দিন ধরে ধীরে 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 হচ্ছে। ধরেন একটা প্লেট এখানে, একটা প্লেট এখানে, প্রায় 20 বছর 30 বছর ধরে ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে গিয়ে এইখানে ধাক্কা খাইলো। কিন্তু যে সময়টা ধাক্কা খাবে সেটা ধরেন ন্যানো সেকেন্ড বা মিলি সেকেন্ড। ভূমিকম্প কতক্ষণ হয় বলেন? দেখা যায় যে 3-4 সেকেন্ড, এতও হয় না অনেক সময়। কিন্তু ওই ইনস্ট্যান্ট সময় ইম্প্যাক্টটা খেয়াল করেন, রাস্তাঘাট ফেটে যায়, বিল্ডিং ধসে পড়ে যায়। আপনাদের একটা সাম্প্রতিক প্রশ্ন করি, রিসেন্ট ভূমিকম্প কোথায় হলো? ভেরি রিসেন্ট, রাশিয়াতে। রাশিয়ার আগে হলো কোথায়? মায়ানমারে। 2টাই অ্যান্সারই ঠিক আছে, তবে একদম রিসেন্ট যেটা ভূমিকম্প হলো সেটা হচ্ছে রাশিয়াতে 8.8 মাত্রা ভূমিকম্প। আর বাংলাদেশের কাছাকাছি আজ থেকে আরো প্রায় 1 মাস আগে, এটা কবে হলো? মে মাসে হলো না? এক্স্যাক্টলি আমার মনে পড়তেছে না। মে মাসে মায়ানমারে হচ্ছে ভূমিকম্প হয়, মূলত মায়ানমার এবং থাইল্যান্ডের কাছাকাছি। তো বেশি ক্ষতি কিন্তু মায়ানমারে হয়েছিল।
প্রায় 240 প্লাস মাইনাস লোক মারা গিয়েছিল। তো আশা করি ভূমিকম্প কিভাবে হচ্ছে এটা বুঝতে পারছেন। এখন ভূমিকম্প এই জিনিসটা কিন্তু সমুদ্রেও হয়। ডিফারেন্সটা দেখেন, যখন পৃথিবীতে হচ্ছে, সরি মহাদেশে হচ্ছে বা ল্যান্ডে হচ্ছে, এটাকে আমরা বলতেছি ভূমিকম্প। কিন্তু এই সেম জিনিসটাই যদি সমুদ্রে হয়, সেইটার নাম হচ্ছে সুনামি। আমরা সামনে দেখব। ওকে, আরেকটা পরিবর্তন হচ্ছে অগ্নুৎপাত। অগ্নুৎপাত কিভাবে হয় এটা আপনার অলরেডি কিন্তু এর আগে একবার দেখাইছি, তারপরে আমরা এখানে দেখি। ধরেন এইটা হচ্ছে ভূপৃষ্ঠ, এটা অলরেডি আমরা পড়ছি। নিচে এইখানে অনেক দিন ধরে লাভা বা সরি ম্যাগমা জমা হয়ে আছে, অনেক দিন ধরে কিন্তু জমা হয়ে আছে। তারপর ইনস্ট্যান্ট একদিন ধাক্কা দিয়ে এই দিক দিয়ে লাভাগুলো বের হয়ে আসলো, এবং বের হয়ে এসে এই যে পৃথিবীর বাইরের যে ভূত্বকের যে শেপ ছিল, যে লেয়ার ছিল, এই লাভা বের হয়ে এই জায়গাটা দখল করে ফেললো। এতে করে কি হলো দেখেন, ভূত্বকের পরিবর্তন হয়ে গেল না? পৃথিবীর ভূপৃষ্ঠের যে শেপ ছিল, ঠিক অগ্নুৎপাতের পরেই শেপটা চেঞ্জ হয়ে গেল না? রেসপন্স করি একটু। তার মানে এই ঘটনাগুলো মূলত আকস্মিক হয় এবং ইনস্ট্যান্ট হয়। মানে আকস্মিক মানে তো ইনস্ট্যান্ট, সরি, মানে এই দুইটা জিনিস, এটাকে এই জন্য আমরা বলতেছি আকস্মিক পরিবর্তন। তবে এই যে অগ্নুৎপাতের যে ঘটনাটা আপনাদেরকে বললাম, সব সময় কিন্তু অগ্নুৎপাত হতে পারে না। কারণ কি, আপনাদেরকে বলছিলাম না যে এই ভূত্বকটা কিন্তু অনেক শক্তিশালী, কিন্তু এই ভেতরের লাভা তাপমাত্রা বাড়ার কারণে সে তো আয়তন বাড়াতে চাইবেই। তার কাজই হচ্ছে সে, আমরা পরের স্লাইডে যাই, এখানে একটু দেখাই। ধরেন এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এইখানে এতটুকু লাভা ছিল বা ম্যাগমা ছিল, সে তো কন্টিনিউয়াসলি চাপ বাড়লে সে কিন্তু বড় হবে। এই বড় জায়গাটা নিলে তার আশপাশের জায়গাগুলো সরাতে হবে না, স্পেস তো বাড়াতে হবে, কারণ এটা তো কোথাও মধ্যে যাইতে হবে না, সায়েন্স তোমাদেরকে তাই বলে। এখন সেক্ষেত্রে যদি ভূপৃষ্ঠ থেকে বাইরে বের না হয়ে আসতে পারে, সেক্ষেত্রে তার হাতে আর কি অপশন থাকতে পারে? সেটা একটা কি করতে পারে, সে জোরে ধাক্কা দিয়ে এই ভূপৃষ্ঠটাকে একটু উঁচু করে ফেলতে পারে। এতে করে কি হবে, এই যে এখানকার যে ফাঁকা অংশটা, এই ভূপৃষ্ঠটা উপরে চলে গেল, এই শেপ তৈরি হইলো। এই জিনিসটা কি আপনারা বুঝতে পারতেছেন? যদি বের হয়ে চলে আসে তাহলে সেটা হলো অগ্নুৎপাত। আর যদি ভূত্বক এত শক্তিশালী হয় যে বের হতে পারে না, বরং সে প্রেসার ক্রিয়েট করে এই পুরো ভূপৃষ্ঠটাকেই একটু উঁচু করে দেয়। মানে ধরেন এই হাইটে ছিল, ধরেন এটা 8 মিটার, এখন হাইটটা হয়ে গেছে 9 মিটার। এতে করে কি হলো, এই যে আয়তনটা যে বাড়লো, ও নিজের জন্য জায়গা তৈরি করতে পারলো, এই ভূত্বকেরও একটা পরিবর্তন হইলো। এই ব্যাপারটা কি বুঝছেন আপনারা কিভাবে হইলো? এইটাকে বলা হয় ধীর ও আকস্মিক পরিবর্তন, যেটার নাম হচ্ছে ভূ আলোড়ন। এখানে কি ঘটনাটা ঘটতেছে, ওই অগ্নুৎপাতের মতোই কন্টিনিউয়াসলি কিন্তু সে ধাক্কা দিচ্ছে, কিন্তু সে যেহেতু বের হয়ে আসতে পারতেছে না, সে ভূপৃষ্ঠকেই ডাইরেক্ট ধাক্কা দিয়ে উপরে তুলে নিয়ে গেছে। তো এইটা কিন্তু বহু বছর ধরে হয়। এই যে আমি যে বললাম ভূপৃষ্ঠ এখানে ছিল, এখান থেকে এখানে উঠছে, এটা একদিনে কিন্তু হয় না, কন্টিনিউয়াসলি ধাক্কা দিয়ে 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 একটা সময় গিয়ে হুট করে এই শেপে চলে আসে। এই কারণে এটাকে বলা হচ্ছে ধীর ও আকস্মিক পরিবর্তন। কেন ধীর ও আকস্মিক বলা হচ্ছে? এই যে ধরেন এটাকে যদি ভূপৃষ্ঠ ধরি, কন্টিনিউয়াসলি প্রতিদিন হালকা ধাক্কা দিচ্ছে, ধরেন 1 বছর, 2 বছর, 100 বছর, 1000 বছর, 1,00,000 বছর ধাক্কা দিয়ে এই পর্যন্ত যে আসছে, কিন্তু পুরো ভূপৃষ্ঠ তো এরকম হতে পারবে না, সব জায়গাতে সমান ধাক্কা হবে না। যার ফলে দেখা যায় কি, অনেক সময় এইরকম শেপ নেই, এইরকম শেপ নেই, বিভিন্ন রকম শেপ হতে পারে। যার ফলে এই যে আশপাশের যে মাটি, সেগুলো আবার ধস হয়ে যায় না, ভূমিধস হয়ে এদিকে নেমে যায়। এই যে একই সঙ্গে অনেক দিন ধরে যেটা ধীর পরিবর্তন হচ্ছিল, যেদিন ইনস্ট্যান্ট এই হাইটটা হয়, সেদিন আবার এইদিকে আকস্মিক ঘটনাও ঘটে। এই জন্য এটাকে একত্রে ধীর এবং আকস্মিক পরিবর্তন বলে। তাহলে আমরা দুইটা প্রসেস জেনে ফেলছি। এখন লাস্ট এবং সব থেকে ইম্পর্টেন্ট প্রসেসটা দেখবো, সেটা হচ্ছে ধীর পরিবর্তন। ধরেন একটা এক্সাম্পল নিই, ধরেন একটা পাহাড়, এইখানে একটা পাহাড়ের ভেতরে অভ্যন্তরে একটা জলাধার সৃষ্টি হয়েছে,
এই জলাধার থেকে এই গর্ত হয়ে গহ্বর দিয়ে যদি পানি বের হয়, এই পানিটাকে আমরা কি বলবো? এই পানিটার নাম কি বলেন তো? বা এই এই পানির শেপটাকে আমরা কি বলি? এই পাহাড়ের গাত্র বেয়ে যে পানি বের হয়ে আসতেছে, এটাকে বলতেছি আমরা ঝর্ণা। এখন পাহাড় তো একক পাহাড় হয় না, না, এখানে অনেক রকম পাহাড়ই থাকে। এখন ধরে নিলাম এই জায়গাতে, সরি, আরেকটা পাহাড় আছে, এটা ছোট পাহাড়, খেয়াল করেন। এখন এখানে সরি আমি এইদিকে একটু বাদ দিই, পানির কালারই নেই, হ্যাঁ, ধরেন এই দিক দিয়ে পানি বের হচ্ছে, তাহলে পানিটা প্রথমে এসে এখানে যেহেতু একটা হাইট আছে, এখানে ধাক্কা খাবে, খুব স্বাভাবিক না? ধাক্কা খেয়ে এইদিকে যখন হাইট ফুল হয়ে যাবে, সে এই দিক দিয়ে আসবে। তারপর আচ্ছা এখানে আরেকটা মার্কিং দেয়া থাক, এটা এইভাবে আগাবে, পানিটা এইভাবে এগোতে থাকবে। এই লজিকটা তো বুঝতে পারতেছেন সিম্পলি, যে পানি এখান থেকে বের হয়ে এই দিক দিয়ে এগোতে থাকবে। এটুকু তো ক্লিয়ার, তাই না? এখন আপনি আমাকে বলেন তো, ধরেন এই জায়গাতে একটা মাটির, এইটা হচ্ছে আমরা কালার ইয়ে করি, বারবার কালার চেঞ্জ করতে হবে, সরি। ধরেন আপনি একটা ঢিল নিলেন বা একটা মাটির শেপ নিলেন, আর এখানে আপনি সারাদিন ধরে পানি ঢালতেছেন কন্টিনিউয়াসলি, এই শেপটা কি এরকম থাকবে, নাকি এই যে একটা গর্তের সৃষ্টি হবে বলেন তো? শেপ কি এরকমই থাকবে নাকি একটা গর্তের সৃষ্টি হবে? গর্ত হবে, হ্যাঁ, হয়তো একদিনে হবে না, আবার যদি এটা খুব বেশি শক্ত হয়, যেমন পাথর যদি হয়, তাহলে হয়তো 100 বছর লাগতে পারে, কিন্তু গর্ত কিন্তু হবেই। এই সেম ঘটনাটাই বড় আকারে এই জায়গাতেও ঘটে। দেখেন এই যে বছরের পর বছর এখানে এসে যে পানি পড়তেছে, এই পানি পড়ার ফলে এই পাদদেশে এই ছোট পাহাড়ের উপরে এই জায়গাগুলো না চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। দেখেন কি হবে, এখানে ধাক্কা খাইতে খাইতে এগুলা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এই যে চূর্ণ হয়ে যাচ্ছে না পানির ধাক্কায়, এই প্রসেসটাকে বলা হয় বিচূর্ণী ভবন। বোঝেন কি হচ্ছে এটা? এই যে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল উপরের যে অংশগুলো, এগুলোকে বলা হচ্ছে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে না ধাক্কা খেয়ে খেয়ে, এটাকে বলা হচ্ছে বিচূর্ণী ভবন। এখন একই সঙ্গে দেখেন সবগুলা কাজ কিন্তু হচ্ছে কন্টিনিউয়াসলি। বোঝেন এই নিচের ছোট পাহাড়টার শেপ তো এইটা ছিল না, এইটা কিন্তু ক্ষয়ে যাওয়ার ফলে মানে এটা কিন্তু তার শেপ হারাচ্ছে না, যখনই গুড়া গুড়া হয়ে যাচ্ছে। ধরেন এখানে একটা মাটির দলা ছিল, এটা যখন ক্ষয়ে যাবে, গুড়া গুড়া হয়ে যাবে, তার এই শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, এটা কিন্তু ক্ষয়ে যায় ছোট হয়ে গেল। তাহলে এই যে এই বড় শেপটা যে ছোট হয়ে গেল, এই প্রসেসটাকে কি বলা হয়? ক্ষয়ে যাওয়া। তাহলে এটার নাম হচ্ছে ক্ষয়ী ভবন। দেখেন একই সাথে হচ্ছে কিন্তু, বিচূর্ণী ভবনও হচ্ছে, আবার এই যে পর্বতটা যে ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, এইটাকে বলা হচ্ছে ক্ষয়ী ভবন। এখন পানি কিন্তু থামা সরি নামা বন্ধ হয়নি, পানি কিন্তু কন্টিনিউয়াসলি নামতেই আছে, খেয়াল করছেন? এখন এই যে ছোট ছোট চূর্ণ বা বিচূর্ণ হয়ে গেছে দানাগুলো, এগুলো অনেক হালকা হয়ে গেছে না, যার ফলে এগুলো পানির ফোর্সে পানির সাথে চলে আসবে না এইভাবে। লজিক কি বলে বলেন? এই যে এখানে যদি আপনারা মাটিতে এই যে এখানে যে ধাক্কা দিচ্ছেন, পানি এ কিন্তু কাদা হয়ে ধীরে ধীরে এদিক থেকে কিন্তু কাদা হয়ে চলে যাবে এইদিকে, এই কাদা হয়ে হয়ে এক সময় দিকে চলে যাবে। তাহলে এখানে খেয়াল করেন এই যে ছোট ছোট বিচূর্ণ যে অংশগুলা, এগুলো যে পানির সাথে সাথে চলে যাচ্ছে, সরি নামটা ভুলে গেছিলাম, একটু দেখে নিলাম। এই যে বিচূর্ণ গুলা এই জায়গায় ছিল, এখান থেকে অপসারিত হয়ে পানির সাথে সে যাত্রা শুরু করলো, যার ফলে এই প্রসেসটার নাম হচ্ছে অপসারণ। এই তিনটা বুঝছেন? খেয়াল করেন সবগুলা ঘটনা কিন্তু একসাথে ঘটতেছে। পানির ধাক্কাতে চূর্ণ বিচূর্ণ হচ্ছে, যার ফলে মূল পাহাড় ক্ষয়ে যাচ্ছে, এবং ওই বিচূর্ণ অংশ পানির স্রোতের সাথে ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে অপসারণ। তিনটা তো বুঝলাম, কিন্তু এই ক্ষয়ে যাওয়ার ফলে এই পাহাড়ের নতুন শেপ তৈরি হয়েছে না একটা, এই বিচূর্ণ যখন শেষ হয়ে যাবে নতুন শেপ তৈরি হয়েছে না,
এই যে পাহাড়ের শেপ চেঞ্জ হয়ে নতুন রূপ ধারণ করলো, এই রূপটাকেই বলা হচ্ছে নগ্নি ভবন। মানে কি, পাহাড়টা আগে এই শেপে ছিল, এইটা এখন ক্ষয়ে নগ্ন হয়ে গেছে, উপরের অংশটা চূর্ণ বিচূর্ণ হয়ে আরেক জায়গায় চলে গেছে, এই কারণে এইটাকে বলা হয় নগ্নি ভবন। এখন এই যে দানাগুলা, এগুলা পলি দানা বলেন আর যেটাই বলেন, এই দানাগুলোতে পানির সাথে যে যাচ্ছে, সে কতদূর পর্যন্ত যাবে? ধরেন এখানে কোনো একটা গর্তর মতো আছে, কোনো না কোনো একটা জায়গায় গিয়ে তাকে থামতেই হবে। এই যে জায়গায় গিয়ে সে অবক্ষিপ্ত হবে বা জমবে, সেই জায়গাটাকে বলা হচ্ছে, বা এই জমে যাওয়ার মানে প্রসেসটাকে বলা হচ্ছে অবক্ষেপণ। এখন বলেন এই পাঁচটা জিনিস কোনটা বোঝেননি? কুইকলি বলেন, তাহলে আরেকবার এটা বলবো। এই পাশে নাম দিই, কুইকলি বলে ফেলি। হ্যাঁ, দেখেন এখানে ছোট্ট একটা পাহাড় আছে, হলুদ নেই, এখানে ছোট্ট একটা পাহাড় আছে, এখান থেকে পানি, পাহাড়ের বড় পাহাড় থেকে পানি বের হয়ে ছোট পাহাড়ে বারবার ধাক্কা দিয়ে পাহাড়ের উপরিতককে চূর্ণ বিচূর্ণ করতেছে। এই চূর্ণ বিচূর্ণ করার প্রসেসটাকে বলা হচ্ছে বিচূর্ণী ভবন। এবং পাহাড়ের উপরের ত্বক যে ক্ষয়ে যাচ্ছে, এইটাকে বলা হচ্ছে ক্ষয়ী ভবন। এবং ক্ষয়ে যে চূর্ণ বিচূর্ণ হইলো, সেইটা পানির সাথে ভেসে যাওয়ার যে প্রসেসটা, সেইটাকে বলা হয় অপসারণ। আর এক সময় কোনো না কোনো একটা জায়গাতে গিয়ে সেটাতে অবক্ষিপ্ত হয় বা জমা হয়, সেই প্রসেসটাকে বলা হয় অবক্ষেপণ। এবং এই চারটা প্রসেস কমপ্লিট হওয়ার ফলে পাহাড়টার, মানে যে ছোট পাহাড়টা, এইটার যে নতুন শেপ সৃষ্টি হয়, সেইটাকে বলা হয় নগ্নি ভবন। এই পুরো পাঁচটা জিনিস দেখতে খুব ইজি মনে হলো, এইটা হইতে মোটামুটি 1 লাখ থেকে 1 মিলিয়ন বা 10 লাখ বছর লাগে। যেটা আপনাদের আমি এক চান্সে বলতেছি, এই ঘটনাটা 1 লাখ বছর থেকে 10 লাখ বছর পর্যন্ত লাগে, এটা এত স্লো প্রসেস। আচ্ছা, আমরা দেখলাম হচ্ছে পানির মাধ্যমে, এটা আরো অনেক ভাবে হয়, বাতাসের মাধ্যমে হয়, তাপমাত্রার মাধ্যমে হয়, চাপের কারণে হয়। আমরা কুইকলি একটু বাতাসেরটা দেখি। ধরেন একটা মরুভূমি, এটা মরুভূমির যে পাহাড়, এটা কি দ্বারা গঠিত? কুইকলি বলেন তো, মরুভূমির পাহাড় কি দ্বারা গঠিত? বালি দ্বারা গঠিত। তাহলে কন্টিনিউয়াসলি বাতাস যখন ফ্লো হবে, তাহলে কি হয় বলেন তো? এই যে ছোট ছোট বাতাস, যে দানা, সরি, বালুর যে দানাগুলো, এগুলোকে সে বিচূর্ণ করে, এইদিকেও তো মরুভূমি আছে, এখানে এনে ফেলবে না? ধীরে ধীরে ফেলতে থাকবে। কিন্তু এই যে বাতাসকে ছোট ছোট, সরি, বাতাস ছোট ছোট বালুকণাকে বিচূর্ণ করে অপসারিত করলো, অপসারণ করে এই যে এই জায়গায় এনে অবক্ষিপ্ত করলো। দেখেন কাজটা দেখেন, বাতাস প্রথমে মরুভূমির উপরের বালুকে বিচূর্ণ করলো, করে সেটাকে অপসারিত করলো বাতাসের মাধ্যমেই, বাতাসে কিন্তু ভেসে আসতেছে, এসে একটা জায়গায় এসে স্তূপ করলো, অবক্ষিপ্ত হলো। এবং ফাইনালি শেপটা কি দাঁড়াবে? ধরেন এইটা একসময় ছোট হয়ে এইরকম হয়ে গেল, আর এই বালুগুলো এখানে সরে এসে এইরকম শেপ ধারণ করলো। তাহলে এইখানে আমাদের নতুন যে শেপটা পাইলাম, এটা হচ্ছে নগ্নি ভবন। আর এই যে ক্ষয়ে যে গেল জায়গাটা, এটা হচ্ছে ক্ষয়ী ভবন। আর এই যে বাতাসটা সরে, সরি, বাতাসের মাধ্যমে বালুটা যে চূর্ণ বিচূর্ণ হয়ে অপসারিত হয়ে এখানে আসলো, সেটাকে বলা হচ্ছে অপসারণ। আর যে জায়গায় এসে জমা হলো, সেটাকে বলা হচ্ছে অবক্ষেপণ। প্রসেসটা কিন্তু সেম, খেয়াল করছেন? এইভাবে সূর্যের তাপও কাজ করে। ধরেন কোন একটা জায়গায় কাদা জমা আছে, সূর্যের প্রচন্ড তাপে এই জায়গাটা তো লিকুইড ছিল, তারপর সেটা শক্ত হয়ে যায়, শক্ত হওয়ার ফলে ফাটল ধরে যায়, জায়গাটা ফাঁকা হয়ে যায়। এই যে ল্যান্ডের চেঞ্জ হচ্ছে বা শেপ চেঞ্জ হচ্ছে, এইভাবে সারা পৃথিবীর যে কোনো জায়গা হাজার হাজার শত শত লক্ষ লক্ষ বছরে তার শেপ চেঞ্জ হয়ে যায়। কিন্তু এই প্রসেসটা খুবই স্লো, এই কারণে এইটাকে বলা হয় ধীর গতি। পুরো প্রসেস ক্লিয়ার? তাহলে আমরা সব 3 প্রসেসটাই দেখলাম। আমরা আকস্মিক পরিবর্তন দেখলাম, ধীর আকস্মিক পরিবর্তন দেখলাম, এবং ধীর পরিবর্তন দেখলাম। দেখেন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। ধীর পরিবর্তন বিশাল এলাকা জুড়ে হয়, আকস্মিক পরিবর্তন খুব সামান্য এলাকা জুড়ে হয়। আকস্মিক পরিবর্তন কিভাবে কিভাবে হয়? ভূমিকম্পের মাধ্যমে, সুনামির মাধ্যমে, আগ্নেয়গিরির মাধ্যমে। আর ধীর পরিবর্তন হয় সূর্যতাপ, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, নদী, হিমবাহের মাধ্যমে। আচ্ছা,
ভূমিকম্পের কারণ এটা আমরা অলরেডি দেখে ফেলছি, অগ্ন্যুৎপাতের কারণেও হতে পারে, টেকটনিক প্লেটের কারণেও হতে পারে, আরো কিছু ছোটখাটো এখানে কারণ দেওয়া আছে। আচ্ছা, ভূমিকম্পের কিছু ফলাফল এখানে দেওয়া আছে, এগুলো আপনারা একটু রিডিং করে নেবেন, এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, তবে অনেক সময় পরীক্ষায় আসে, এগুলো অনেকটা অবসলেট হয়ে গেছে, রিসেন্ট তথ্যগুলো পড়াই এখানে বরং ভালো। আচ্ছা, এটাও আমরা পড়ে ফেলছি যে মহাদেশে যদি টেকটনিক প্লেটে ধাক্কা খায় সেই ভূমিকম্প, সেটাকে আমরা ভূমিকম্প বলি, আর ভূমিকম্প যদি সাগরে হয় সেটাকে আমরা বলি সুনামি। দেখেন এগুলা কিন্তু পরীক্ষায় খুবই আসে, হ্যাঁ, এগুলো স্কিপ করা যাবে না। সুনামি ভাষাটা কই থেকে আসছে, মানে সুনামি কোন ভাষার শব্দ, জাপানিজ ভাষার শব্দ, যার অর্থ কি পোতাশ্রয়ের ঢেউ, এটা কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, সুনামি কি কারণে হয়? খুব স্বাভাবিক, ভূমিকম্প বা আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত, কিন্তু সেগুলা কোথায় হয়? ভূপৃষ্ঠের সমুদ্র তলদেশে, এটা আমরা কয়েকবার পড়ছি। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আপনারা লাস্ট যে রাশিয়ার যে ঘটনাটা ঘটলো, দেখেন রাশিয়াতে প্রথমে কিন্তু একটা ভূমিকম্প হইলো, অগ্ন্যুৎপাত হইলো, তারও প্রায় কত 1 ঘন্টা মনে হয় না, আমার এক্স্যাক্টলি সময়টা মনে নেই, তারপরে কিন্তু সুনামি তৈরি হয়েছিল। এবং সুনামির প্রসেসটাই হচ্ছে লেয়ার ভিত্তিক হয়, হ্যাঁ, মানে সুনামির ঢেউগুলা প্রথমে একটা ঢেউ তৈরি হইলো, এরপরে আরেকটা ঢেউ তৈরি হয়, এইভাবে লেয়ার করে করে গিয়ে সে একদম সমুদ্র তটদেশে গিয়ে ধাক্কা দেয়। এই কারণে সুনামিকে বলা হয় একটা ওয়েভ ট্রেন, রেলগাড়ির মতো সিকোয়েন্স ধরে ধরে গাড়ি ঢেউগুলো আসে, এই কারণে সুনামিকে বলা হয় ওয়েভ ট্রেন। আচ্ছা, আগ্নেয়গিরির এখানে কিছু তথ্য দেওয়া আছে, এটা আমরা অলরেডি পড়ছি, যে ভূপৃষ্ঠের ভেতরে থাকলে সেটা ম্যাগমা, ভূপৃষ্ঠের বাইরে চলে আসলে সেটা হচ্ছে লাভা। অগ্ন্যুৎপাত কেন হয় এটাও কিন্তু আমরা পড়ছি, ভূত্বকের যেখানে ফাটল পাবে সেদিক দিয়ে বের হয়ে চলে আসে, বের হয়ে চলে আসলেই অগ্ন্যুৎপাত হয়ে যাবে। আচ্ছা, এখানে বলছে ভূপৃষ্ঠের চাপ কমলে, খুব স্বাভাবিক, ভূপৃষ্ঠের চাপ কমলেই তো ফাটলটা তৈরি হবে, তাই না? এর সাথে কিন্তু লজিক্যাল। আবার ভূ আন্দোলনের ফলেও হতে পারে। ভূ আন্দোলন হলে কি হবে, ধরেন এখানে এটা ভূত্বক, এখানে দুটা বড় বড় প্লেট আছে, এটা জায়গা থেকে সরে গেল, এই যে একটা ফাঁকা স্পেস তৈরি হইলো, তাহলে এইখানে একটা গ্যাপ হবে, এই দিক দিয়ে অগ্ন্যুৎপাত হবে, এরকম বিভিন্ন কারণে অগ্ন্যুৎপাত হতে পারে। আচ্ছা, অগ্ন্যুৎপাতের ফলে আসলে অগ্ন্যুৎপাত কোথায় হয়? আগ্নেয়গিরিতে হয়। আগ্নেয়গিরি আবার বিভিন্ন রকম হয়। আগ্নেয়গিরির অবস্থানের উপর ভিত্তি করে আগ্নেয়গিরিকে 3 ভাগে ভাগ করা হয়। কি কি আগ্নেয়গিরি? সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি। সক্রিয় আগ্নেয়গিরি বলতে কোনটা বোঝায়? যেই আগ্নেয়গিরি, বলেন সক্রিয় আগ্নেয়গিরি বলতে কি কোনটা? যে আগ্নেয়গিরিতে এখনো অগ্ন্যুৎপাত হচ্ছে, আগ্নেয়গিরির ভেতর থেকে যে পদার্থগুলা বাহিরে বের হয়ে আসে সেগুলোকে লাভা বলে। এখানে কোনো ভার্সেস নাই, হ্যাঁ। সক্রিয় আগ্নেয়গিরি মানে যেখান থেকে এখনো লাভা বের হচ্ছে, এখনো লাভা বের হয়। যেমন এতদিন পর্যন্ত কিন্তু রাশিয়ার ওই আগ্নেয়গিরিটা কিন্তু সুপ্ত ছিল, এখন সক্রিয় হয়ে গেল। সুপ্ত আগ্নেয়গিরি মানে যে আগ্নেয়গিরি থেকে আর কোনো আগ্নেয়গিরি হয়, অগ্ন্যুৎপাত হয় না, তবে ভেতরে তাপমাত্রাটা এখনো অনুভূত হয় এবং ফিল করা যায় যে যে কোনো মুহূর্তে অগ্ন্যুৎপাত হতে পারে। রিসেন্টলি একটা সুপ্ত আগ্নেয়গিরি সক্রিয় হয়েছে, কোথায় বলতে পারেন? আমার আগ্নেয়গিরির নামটা মনে নাই, এই কারণে আমি বলতে পারতেছি না, কিন্তু প্লেসটা আমার মনে আছে। রিসেন্টলি একটা দেশে একটা সুপ্ত আগ্নেয়গিরি সক্রিয় হয়ে উঠছে, গত মাসের ঘটনা, একদমই সাম্প্রতিক ঘটনা, ফিলিপাইনে। আমার আগ্নেয়গিরির নামটা মনে নাই, এই কারণে আমি আপনাদেরকে এই মুহূর্তে বলতে পারতেছি না, এবং ওটা খুব বেশি ইম্পর্টেন্টও না, কিন্তু ওটা একটা সুপ্ত আগ্নেয়গিরি ছিল, সেখান থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে আবার। আর মৃত আগ্নেয়গিরি মানে এমন একটা আগ্নেয়গিরি মোটামুটি শিওর থাকেন যে এটা পরবর্তীতে আর কখনোই কোনো অগ্ন্যুৎপাত হবে না। যেমন পাকিস্তানের কোহি সুলতান একটা মৃত আগ্নেয়গিরি। তাহলে আমরা 3 ধরনের আগ্নেয়গিরি পাইলাম অগ্ন্যুৎপাতের উপর ভিত্তি করে। একটা হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি, যেখানে অগ্ন্যুৎপাত এখনো হচ্ছে। সুপ্ত আগ্নেয়গিরি, যেটা এই মুহূর্তে অগ্ন্যুৎপাত হচ্ছে না, তবে অগ্ন্যুৎপাত হতে পারে বলে সম্ভাবনা আছে। আর মৃত আগ্নেয়গিরি বলতে যে আগ্নেয়গিরি থেকে আর কোনো না, কোহি সুলতান ইরানে না, পাকিস্তানে। আচ্ছা, আর আকারের উপর ভিত্তি করে আগ্নেয়গিরি অনেক রকম হয়, তবে বড় আকারে এই 3টা: শিল্ড আগ্নেয়গিরি,
স্ট্র্যাটো আগ্নেয়গিরি এবং সিন্ডার আগ্নেয়গিরি। এগুলো কি আমরা একটু যদি সংক্ষেপে দেখি, শিল্ড আগ্নেয়গিরিটাই দেখি। শিল্ড আগ্নেয়গিরি হচ্ছে এমন একটা আগ্নেয়গিরি, এটা অনেক বড় একটা প্লেস জুড়ে থাকবে এবং এটার একটা মেইন মুখ থাকবে, মুখ, হ্যাঁ, মানে এই দিক দিয়ে এটাকে জ্বালামুখ বলা হয়, এই দিক দিয়ে অগ্নুৎপাত হবে। তো এর পাশাপাশি কিছু সাব কি বলে সাব জ্বালামুখও থাকবে, অস্থায়ী কিছু জ্বালামুখও থাকবে, এই দিক দিয়েও অগ্নুৎপাত হবে। এই ধরনের আগ্নেয়গিরিকে বলা হয় শিল্ড আগ্নেয়গিরি। এই ধরনের একটা এক্সাম্পল হচ্ছে হাওয়াই দ্বীপের মাউনা লেয়ার। আর স্ট্র্যাটো আগ্নেয়গিরি কোনগুলো? একটা বিশাল এরিয়া মনে করেন, সেখানে অনেক ছোট ছোট আগ্নেয়গিরি আছে, হ্যাঁ, এখান থেকে কন্টিনিউয়াসলি অগ্নুৎপাত হয়ে হয়ে দেখা যাবে এখানে একটা নতুন ভূমি তৈরি করছে, এখানে অগ্নুৎপাত হয়ে এখানে নতুন ভূমি তৈরি করছে, মানে একই জায়গাতে অনেকগুলো আগ্নেয়গিরি একত্রিত হয়ে যে টোটাল একটা শেপ তৈরি করে, এটাকে বলে হচ্ছে স্ট্র্যাটো আগ্নেয়গিরি। সরি, এই ধরনের একটা এক্সাম্পল হচ্ছে জাপানের ফুজি আগ্নেয়গিরি। আর সিন্ডার আগ্নেয়গিরি কোনটা? সিন্ডার আগ্নেয়গিরি হচ্ছে, এটা হচ্ছে ওই যে ফানেল দেখছেন না, একটা কোণের মতো আর কি, একটাই তার জ্বালামুখ থাকবে, কোনো পার্শিয়াল কোনো জ্বালামুখ থাকবে না, এবং কন্টিনিউয়াসলি অগ্নুৎপাত এই মুখ দিয়েই হবে, একটা মুখ দিয়েই হবে, এবং সেই অগ্নুৎপাতটা এখানে পড়ে মানে লাভা জমে জমে এটা কন্টিনিউয়াসলি উচ্চতা তার বাড়তেই থাকবে এবং একটা বিশাল একক পর্বত সৃষ্টি করবে। তাহলে তিনটা আগ্নেয়গিরি আমরা বুঝলাম। একটা হচ্ছে শিল্ড আগ্নেয়গিরি, যেটার প্রধান জ্বালামুখের পাশাপাশি অনেক ছোট ছোট অন্যান্য জ্বালামুখও থাকতে পারে এবং এটার শেপটা মূলত গম্বুজ আকৃতির মতো হয়। স্ট্র্যাটো আগ্নেয়গিরি মানে অনেকগুলো ছোট ছোট আগ্নেয়গিরি একত্রে যে শেপটা ধারণ করে, সেটা হচ্ছে স্ট্র্যাটো আগ্নেয়গিরি। আর সিন্ডার আগ্নেয়গিরি হচ্ছে যেটা একটা একক আগ্নেয়গিরি এবং যার একটাই মাত্র জ্বালামুখ থাকবে, যেটা কেন্দ্রেতে থাকবে, সেটা হচ্ছে সিন্ডার আগ্নেয়গিরি। তবে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন খুবই কম আসে, মানে দুই একবার আসছে, সুতরাং এগুলা যদি আপনার খুব বেশি মনে না থাকে এই প্রেশারটা নিয়েন না। দেখ, আপনাদেরকে জানায় রাখলাম যে এই তথ্যগুলা আপনারা জেনে রাখলেন, সোজা কথা। এগুলো হচ্ছে রিডিং, এগুলো আপনারা একটু পড়ে নিয়েন। আচ্ছা, এখন একটা প্রশ্ন হচ্ছে, আগ্নেয়গিরির যে অগ্নুৎপাত, এটা সুফল নাকি কুফল, এটা ভালো নাকি মন্দ? কুইকলি রেসপন্স করেন তো। আচ্ছা, দুই রকমই আছে, হ্যাঁ, দুই রকমই আছে। সুফল কিরকম? এই যে আগ্নেয়গিরি থেকে যে লাভাগুলো বের হয়ে আসে, ওখান থেকে কিন্তু আমরা অনেক মূল্যবান দ্রব্যাদি পাই, ধাতব ধাতব পদার্থ পাই, যেগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের পাশাপাশি গুরুত্বপূর্ণ কাজে লাগে। আবার কুফল কি? হুট করে অগ্নুৎপাত হয়ে অনেক বড় বড় শহর, বা বড় হওয়া দরকার কি, একটা ছোট শহরও যদি পুরোটা ভস্ম হয়ে যায় বা ডুবে যায়, এটা তো খুব পজিটিভ নিউজ না, তাই না? তার মানে আগ্নেয়গিরির সুফলও আছে, কুফলও আছে। এখানে এই ছবিটা একদমই রিসেন্ট, রাশিয়ার কামচাটকা যে জায়গাটা, এটা মূলত জাপান থেকে খুবই কাছে। এইখানে একটা আগ্নেয়গিরি আছে যেটার নাম হচ্ছে ক্রাসনি নিকপ। এইখানে যে আগ্নেয়গিরিটা আছে সেইখানে মূলত অগ্নুৎপাত হয় এবং তার ফলে পরবর্তীতে একটা সুনামি সৃষ্টি হয়। এটা যেহেতু একটা রিসেন্ট স্টোরি, এখান থেকে প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা আছে। এবং এটার যে ভূমিকম্প হয়েছিল সেটার মাত্রা ছিল 8.8। ওকে, আমাদের মোটামুটি স্থলভাগ দেখা হইলো, এখন আমরা একটু সমুদ্র ভাগে যাব। সমুদ্র ভাগে যদি যাই, দেখেন সমুদ্র তলদেশে ভূমিরূপ মোটামুটি 5 রকমের। এই একটা স্লাইড নেই, তাহলে একবারেই বোঝানো যাবে, অনেক স্লাইড, অনেক। আচ্ছা, একটা ব্রেক নিব, ব্রেকের পরে শুরু করব। আমাদের বোঝার তথ্য এইটাই, এই সমুদ্রের এই তথ্যগুলো পড়বো আমরা হয়তো 10 মিনিট, এরপরে যা আছে সব শুধু মুখস্থ। আমরা রিডিং পড়বো, সেটা ব্যাপারটা এরকম হবে যে আপনারা আমরা একসাথে গ্রুপ স্টাডির মতো করব, এবং বাকি যা থাকবে সেগুলো তো কোনো প্রেশার নাই। ঠিক আছে, আমরা হচ্ছে 9টা 5-এ শুরু করি নাকি 10-এ করব, বলেন? 10 মিনিট, ঠিক আছে, 9টা 10-এ শুরু করি। আচ্ছা, আমি বুঝতে পারছি না যে বাকিরা আর ফিরে আসবে কিনা, কারণ আজকে 49 BCS এর মনে হয় আরেকটা ক্লাস থাকতে পারে। তো আমরা মহিষোপানটা এটাতে পরে আসি, এটা একটু বোঝার ব্যাপার আছে।
এটা বাদ দিয়ে আমরা পরেরগুলোতে যাই। যদি বাকিরা আসে তাহলে আমরা আজকে পড়বো, না হলে ওটা আগে পরের দিন ওইটাই আমি প্রথমে শেষ করে দিব। আচ্ছা, ভূমিরূপের বিভিন্ন পরিবর্তন আমরা এটা অলরেডি দেখে ফেলছি, কিন্তু বিচূর্ণী ভবন, ক্ষয়ভবন, অপসারণ, অগ্নিভবন, অবক্ষেপণ, এগুলো আমরা অলরেডি দেখে আসছি। এখন আমরা দেখবো হচ্ছে নদীর বিভিন্ন গতি অবস্থা। নদীর বিভিন্ন গতি অবস্থা বলতে একটা নদীর যে জন্ম হয় এবং তারপরে নদীর যে শেষ পর্যন্ত মানে তার অবস্থানটা কি দাঁড়ায়, এই সমগ্র প্রসেসটাকে তিনটা ভাগে ভাগ করা যায়। এখানে আমরা একটু দেখি। ধরেন আমরা এর আগেও কিন্তু এটা ছবিতে দেখছি, আমরা একটু সংক্ষেপে দেখি। ধরেন এটা যদি একটা পাহাড় হয়, আর এটা ধরেন একটা সমতল ভূমি, একটু নিম্নভূমি হলো। এই যে ঝর্ণা বা গিরিখাত বা বিভিন্ন জায়গা থেকে এই যে পানিটা যে বের হচ্ছে, খেয়াল করেন এই যে পানিটা পড়তেছে, এই পানি পড়ার যে ফোর্সটা, এই গতিটা কেমন হবে বলেন তো? এটা উঁচু জায়গা থেকে নিচের দিকে পড়তেছে, খেয়াল করে দেখেন এটার গতি কিন্তু অনেক বেশি হবে। এই আপনারা কি আসছেন আমার সাথে? রেসপন্স নাই। হ্যাঁ, গতি অনেক বেশি হবে, কিন্তু একদম উৎপত্তি মুখ থেকে বের হচ্ছে তো, যার ফলে এখানে কি হবে, এ যে অনেক দ্রুত গতিতে আসতেছে, এর ফলে এ কিন্তু প্রচুর স্পিডে আসবে। তো ধরেন আপনি একটা জায়গায় যদি ধাক্কা দেন, ধরেন একটা বক্স, এখানে একটা বক্স, আপনি যদি এখানে এটাতে হচ্ছে 20 স্পিডে ধাক্কা দিলেন, এটা 10 স্পিডে ধাক্কা দিলেন, এটা বেশি দূরে যাবে না, এ কিন্তু অল্প দূরে যাবে। এই এই লজিকে এখানে কি হয়, পানির ফোর্সে বেশি হওয়ার কারণে এখানে পানির গভীরতা অনেক বেশি হয়। আচ্ছা, এটা আমরা কোনটা পড়তেছি? এটা হচ্ছে নদীর প্রাথমিক রূপ বা হচ্ছে ঊর্ধ্ব গতি। এটাকে আমরা বলতেছি নদীর প্রাথমিক রূপ বা ঊর্ধ্ব গতি। ঊর্ধ্ব গতির সময় আসলে কি হয়, নদীর গতি অনেক বেশি থাকে, যার ফলে গভীরতাও অনেক বেশি থাকে, তবে প্রশস্ততা একটু কম থাকে, কারণ পানির টার্গেটই থাকে হচ্ছে কত দ্রুত নিচে নামা যায়। তারপরে কিন্তু সে একটা সময় সমভূমি পায়, খেয়াল করেন, এবং সমভূমিতে যখন সে এই পানিটা এগোতে থাকে, এই জায়গাতে গতি কেমন হবে বলেন তো? এই জায়গাতে গতি কেমন হবে? খুব কম হবে না, বাট তুলনামূলকভাবে কম হবে। হ্যাঁ, এখানে তুলনামূলকভাবে কম হবে, এবং যেহেতু প্রচুর পানি এখানে চলে আসতেছে, এখানে গভীরতাটাও, যেহেতু গতি কম, এই গভীরতাটাও তুলনামূলক কম হবে। কিন্তু প্রচুর পানি সমভূমিতে আসার ফলে, আচ্ছা এই জায়গাতে এটা আমরা বাদ গেছে, এখানে লিখে দেওয়ার দরকার নাই, নদীর স্পেসটা বাড়বে, মানে দুই পাশে প্রশস্ততা বাড়বে। হ্যাঁ, তাহলে এই অংশটাকে বলা হচ্ছে মধ্যগতি। আর নদীর শেষ পর্যায় বা নিম্ন গতি ধরা হয় কোন সময়টা, যখন সমুদ্রতে গিয়ে পতিত হয় তার আগে, অথবা বড় কোনো নদীর সাথে মিলিত হওয়ার আগে, ওই জায়গাতে গিয়ে নদী ছড়িয়ে ছিটিয়ে যায়, ছড়িয়ে ছিটিয়ে সমুদ্রের সঙ্গে গিয়ে কানেক্টেড হয়। এর ফলে ধরেন আপনি, এগুলো সবই সায়েন্সের পড়া মেইনলি, একটা জায়গা দিয়ে যদি একটা পানি যদি যায়, এখানে যে স্পিডে যাবে, পানি যাওয়ার রাস্তা যদি অনেক থাকে, খেয়াল করেন, তাহলে কি পানি ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে না, গতি কিন্তু অনেক কমে যাবে। এটা তো আমরা সায়েন্সে পড়ছি। এই কারণে এখানে দেখেন, এই যে অনেক বেশি মুখ থাকার কারণে এখানে গতি খুবই কম হয়, যার ফলে গভীরতাও কম হয়।
কিন্তু দেখেন অনেক ছড়িয়ে ছিটিয়ে গেছে, যার ফলে নদী ভীষণ রকম প্রশস্ত হয়ে যায়। তাহলে নদীর আমরা তিনটা রূপ পাইলাম: ঊর্ধ্বগতি, মধ্যগতি এবং নিম্নগতি। এবং কোনটা কিরকম হয় এবং কেন হয় এটা আমরা বুঝলাম। এখন আমরা একটু দেখি। ঊর্ধ্বগতিতে নদীর প্রাথমিক অবস্থা আমরা পড়ে ফেলছি, এটা একদম শুরুর দিকে হয়। আর ঊর্ধ্বগতি, আচ্ছা, ঊর্ধ্বগতিতে নদীর একটা প্রধান কাজ আছে, সেটা হচ্ছে ক্ষয় সাধন। এটা কিভাবে করে এটা একটু আমাদের দেখা দরকার, এটা আমরা এর আগে পড়ছি। আচ্ছা, এখানে না, আমরা এখানেই দেখি। এই যে কন্টিনিউয়াসলি পানি যে অনেক স্পিডে পড়তেছে, তাহলে এই জায়গাতে এসে ক্ষয় করবে না? এই জায়গাটা দেখেন ক্ষয় হয়ে যাবে কিন্তু, বা এখানে পাহাড় থাকলে এটাকে ক্ষয় করে ফেলবে। তার মানে নদীর ঊর্ধ্বগতির সময় প্রচুর ক্ষয় সাধিত হয়। আর মধ্যগতিতে বিভিন্ন জায়গাতে ওই ক্ষয় হয়ে যাওয়া পলি এসে বিভিন্ন জায়গায় জমা হয়, তাই মধ্যগতিতে নদীর কাজ সঞ্চয় হয়, মানে নদীর কাজ হচ্ছে সঞ্চয় কাজ করে। আর নিম্ন গতি হচ্ছে একদম নদীর শেষ পর্যায়ে। এগুলো আমরা সব মোটামুটি দেখে ফেলছি। এখানে এই অ্যাকচুয়াল ছবিটা দেওয়া আছে, এখানে যদি আমরা একটা মার্কার নেই, এই যে পানি আসতেছে দেখেন পাহাড় থেকে পড়তেছে, এটা যে নদীর ঊর্ধ্বগতি, অনেক স্পিডে আসতেছে। আর এই সমভূমিতে এসে দেখেন পানির স্পিডটা একটু কমে গেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে মধ্যগতি। কিন্তু শেষ পর্যায়ে এসে এখানে আসার পর দেখেন পানির ধারক অনেক বেড়ে গেছে, এইদিকে 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 অনেক জায়গা, যার ফলে স্পিডটা অনেক কমে যায়, গভীরতা অনেক কমে যায়। আশা করি এই ছবিতে আপনারা আরো একটা ভালো ভিজুয়ালাইজেশন পেয়ে যাবেন। আচ্ছা, এই কাজগুলো করতে গিয়ে নদী মূলত ভূমিরূপ সৃষ্টি করে দুই ভাবে। কিভাবে? একটা হচ্ছে ক্ষয় কার্য, আরেকটা হচ্ছে সঞ্চয় কার্য। ক্ষয় কার্য কখন হয়? কুইকলি রেসপন্স করেন তো, ক্ষয় কার্য কখন হয়? উচ্চ না কিন্তু, ঊর্ধ্বগতি। হ্যাঁ, ঊর্ধ্বগতিতে ক্ষয় কার্য হয়। তাহলে ধরেন একটা পাহাড়ের শেপ যদি এরকম থাকে, নদী ঊর্ধ্বগতির পানির ফলে তার শেপ ছোট হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। তাহলে এইভাবেও ভূমির একটা পরিবর্তন আসে। সঞ্চয় কার্য কি? এই যে ক্ষয় হয়ে যাওয়া পলি আরেকটা জায়গায় গিয়ে যখন সঞ্চিত হয়ে নতুন ভূমি তৈরি করে, সেটাকে বলে সঞ্চয় কার্য। তাহলে দুই রকম প্রসেস আমরা পাইলাম, একটা সঞ্চয়জাত, একটা ক্ষয়জাত। কারণ সঞ্চয় আবার দুই ভাবে হয়। কি কি দেখেন, একটা হচ্ছে পলল কোণ, একটা হচ্ছে পলল পাখা। জিনিসগুলো কিরকম? এই যে ছবিতে দেখেন, বাম ছবিটাতে এই ঝর্ণা দিয়ে যে পানি পড়তেছে, পানি কিন্তু এখন নাই, পানি কিন্তু শুকে গেছে, কিন্তু পানির সাথে সাথে পলি এসে এই যে গোড়াতে জমে জমে দেখেন একটা কোণ সৃষ্টি করছে। এই কোণের মাধ্যমে নতুন যে ভূমি রূপ তৈরি করছে। পলল মানে তো বুঝছেন, অ্যালোভিয়াল মানে পলি, এবং পলি দ্বারা গঠিত কোণ আকৃতি করছে, এই জন্য এটাকে বলা হচ্ছে পলল কোণ। আর ডান পাশে দেখেন এটা হচ্ছে একটা পাখার মতো শেপ তৈরি করছে, এই কারণে এটাকে বলা হয় পলল পাখা। তার মানে সঞ্চিত হয়ে দুই রকম রূপ তৈরি হয়, একটা হচ্ছে পলল কোণ, একটা হচ্ছে পলল পাখা। এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, যেগুলো ইম্পর্টেন্ট আমি কিন্তু বলে দিচ্ছি, ওইগুলি বেশি হাইলাইট করবেন বা ফোকাস করবেন। আর প্লাবন সমভূমি মানে হচ্ছে ওই যে পর্বত থেকে যে পলিগুলা জমে জমে, সরি, পানি যে ক্যারি করে করে আনতেছিল, আসার পথে যে জায়গায় পলি জমে জমে একটা সমভূমি তৈরি করে, এই পুরোটাই হচ্ছে প্লাবন সমভূমি। আমরা যদি আমাদের বাংলাদেশের দিকে তাকাই, তাহলে সেই পঞ্চগড় দিনাজপুর থেকে শুরু করে ঢাকা হয়ে এই দক্ষিণবঙ্গ পর্যন্ত এই পুরো জায়গাটাই মূলত ধীরে ধীরে প্লাবন সমভূমি দ্বারাই গঠিত। তবে ঢাকার পরে ধরেন এই সুন্দরবন বা তার আশপাশের যে এলাকাটা, সেটাকে আবার বদ্বীপ ভূমি বলে। কারণ কি, এই যে প্লাবন, এই জায়গাগুলো কিন্তু প্লাবন সমভূমি। এইখানে এসে এই জায়গাতে পলি জমে জমে এটা পুরোটাই এক সময় আগে হয়তো মানে পানির আকার ছিল, সেখানে চরের মতো একটা শেপ তৈরি করছে। হ্যাঁ, এইটাকে বলা হচ্ছে বদ্বীপ। এটা হচ্ছে সর্বশেষ স্তর, এগুলো খুব বেশি জরুরি না। আচ্ছা, নদীর ক্ষয়, আমরা তো সঞ্চয় জাত দেখলাম, তাহলে এবার একটু ক্ষয় জাত দেখি। ক্ষয় জাতে কি হয়? ধরেন একটা পাহাড়, এটা সমভূমি, এখন এখানে কন্টিনিউয়াসলি পানি এসে এসে ধাক্কা দিচ্ছে,
ধাক্কা দিতে দিতে এখানে একটা খাল তৈরি হবে না? এইটাকে বলা হয় গিরিখাত বা গিরি সংকট, বা ইংলিশে বলা হয় ক্যানিয়ন। তার মানে নদীর ক্ষয়জাত সিস্টেমের মাধ্যমে আমরা সঞ্চয়জাতের মাধ্যমে দেখলাম নতুন সমভূমি গঠিত হয়, আর ক্ষয়জাতের মাধ্যমে দেখলাম ভূমির নতুন আরেকটা শেপ তৈরি হয়, যেটার নাম হচ্ছে গিরিখাত বা ক্যানিয়ন। আর প্রসেসটার নাম হচ্ছে এই যে মানে যেটিতে পানি পড়ে সেটার নাম হচ্ছে জলপ্রপাত। তাহলে এখানে এই বাকি যেগুলো আছে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। গিরিখাত কিভাবে সৃষ্টি হয়েছে আমরা দেখছি। তথ্য হচ্ছে এই যে এইটা, পৃথিবীর অন্যতম একটা গিরিখাত হচ্ছে সিন্ধু নদের গিরিখাত। তবে সব থেকে বেশি পরীক্ষায় আসে হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন। গ্র্যান্ড ক্যানিয়নটা কোথায়? ইউএস এর একটা বিখ্যাত ক্যানিয়ন, এটা হচ্ছে কলোরাডো নদীতে অবস্থিত। তাহলে গ্র্যান্ড ক্যানিয়ন পরীক্ষায় কিভাবে প্রশ্নটা আসতে পারে যে গ্র্যান্ড ক্যানিয়ন কিভাবে সৃষ্টি হয়েছে? ক্ষয়জাত ভূমির মাধ্যমে গ্র্যান্ড ক্যানিয়ন সৃষ্টি হয়েছে। গ্র্যান্ড ক্যানিয়ন কোথায় অবস্থিত? ইউএসএ তে অবস্থিত। কোন নদীতে? কলোরাডো নদীতে। আচ্ছা, আর এই যে প্রসেসটা, এই সময় এই যে নদী থেকে যে পানি, সরি, পর্বত থেকে যে পানি বের হয়ে আসতেছে বা বিভিন্ন উচ্চভূমি থেকে যে পানি বের হয়ে আসতেছে, এই প্রসেসটার নামই হচ্ছে জলপ্রপাত। এইখানে যা আসে এটা হচ্ছে মুখস্থ টাইপের, অথবা যদি মুখস্থ না করতে চান রিডিং টাইপের। কি কি মনে রাখবেন? নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? নায়াগ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্র এবং কানাডায় সংযুক্ত আকারে অবস্থিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং কানাডার অন্টারিও অঞ্চলে নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত। এইটা পৃথিবীর বৃহত্তম বা বড় বৃহৎ আয়তনের সব থেকে বড় জলপ্রপাত। এখানে একটা ভিজুয়ালাইজেশন দেওয়া আছে, এটা আপনারা একটু রিডিং করে নিন। আচ্ছা, ভিক্টোরিয়া জলপ্রপাত এটা কোথায়? এটা জিম্বাবুয়ে এবং জাম্বিয়াতে অবস্থিত। খুব বেশি ইম্পর্টেন্ট না। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ভিক্টোরিয়া জলপ্রপাতটা জাম্বোজি নদীতে অবস্থিত। আচ্ছা, এরপরে দেখেন অ্যাঞ্জেল জলপ্রপাত। অ্যাঞ্জেল জলপ্রপাতটা কোথায়? এটা হচ্ছে ভেনেজুয়েলাতে অবস্থিত। এটা ভেনি হবে, ভেনেজুয়েলাতে হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত অবস্থিত। এটার কি? এটা হচ্ছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। এইটুকু মনে রাখলেই হবে। দেখেন, এক লাইনে শুরুটা বলে দেই, প্রচুর পড়াশোনা কিন্তু প্রিলিতে। এখন আপনাকে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোকে বেশি ফোকাস করতে হবে। তারপরের গুলো আপনি কি পড়বেন না বলে সেগুলো পড়বেন, কিন্তু বেশি ইম্পর্টেন্ট গুলোকে আপনি যে পরিমাণে ফোকাস দিয়ে পড়বেন বাকিগুলোকে অতখানিও ফোকাস করার দরকার নেই। একটু কম প্রেশার নেন বা ওই টপিক গুলোর জন্য কোশ্চেন ব্যাংক সলভ করেন, দ্যাটস ইট। আচ্ছা, এরপর হচ্ছে ইগুয়াজু জলপ্রপাত। এটা হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিলে, মেইনলি আর্জেন্টিনাতে অবস্থিত। এটা ইগুয়াজু নদীতে অবস্থিত। এটা জাস্ট রিডিং করেন, অত জরুরি না। এখানে একটু আগে আমরা যেগুলা পড়ে আসছি এখানে পুরোটা একটা ছক আকারে দেওয়া আছে। এইটা আপনারা একটু মুখস্থ করলে আপনার ওই স্যার গুলা দরকার নাই। এখানে আরো কিছু আছে, এগুলো এটা লাগবে না, এগুলো আপনারা রিডিং করেন। বাংলাদেশের কয়েকটা জলপ্রপাত আমরা একটু দ্রুত দেখি। বাংলাদেশের সব থেকে জনপ্রিয় জলপ্রপাত বেশ কয়েকটা আছে, তার মধ্যে একটা হচ্ছে মাধবকুণ্ড জলপ্রপাত। এটা কোথায়? মৌলভীবাজার জেলাতে। উৎপত্তিটা কোথায়? বড়লেখা উপজেলার পাথুরিয়া পাহাড়ে। যেহেতু বাংলাদেশের তথ্য, এগুলো সবই একটু আপনাদের কষ্ট করে মুখস্থ করতে হবে। আচ্ছা, লুলাইং সিংহে জলপ্রপাত এটা কোথায় অবস্থিত? পার্বত্য চট্টগ্রামে অবস্থিত। তাহলে আমরা কি কি পাইলাম এখানে একটু মনে রাখার মতো? দেখেন, আচ্ছা, এগুলো তো পড়ার দরকার নাই। বাংলাদেশ জলপ্রপাত গুলো শুধু আমরা একটু দেখবো। মাধবকুণ্ড জলপ্রপাত, লুলাইং সিংহে জলপ্রপাত। আচ্ছা, এর বাইরে আরো কিছু আছে ছোট ছোট, যেমন হচ্ছে জাদিপাই ঝর্ণা, তারপরে খোয়াছড়া ঝর্ণা। কিন্তু সেগুলো মূলত ঝর্ণা, সেগুলো আমরা সামনে পানি যখন করব সেখানে দেখব। আমরা এখানে জলপ্রপাত আকারে শুধু দেখতেছি। এই যে এই চারটা আপনারা, যেহেতু এটা বাংলাদেশের, এটা কিন্তু ভালোভাবে মুখস্থ করবেন। ছাড়া মুখস্থ এটা করতেই হবে। আচ্ছা, এবার আমরা পর্বত দেখি। পর্বত আসলে কি? পর্বত হচ্ছে সমভূমি থেকে সুউচ্চ যে শেপ ধারণ করে সেটাই হচ্ছে সমভূমি। আসলে কোনো খুব একটা তফাৎ নেই, আমরা ঝর্ণা বলি। আচ্ছা, খেয়াল করে দেখেন, পর্বত আমরা সেটিকেই বলবো যে ভূপৃষ্ঠ থেকে বা সমুদ্র তল থেকে যদি কোনো শেপ বা কোনো হচ্ছে ভূমির যদি উচ্চতা 1000 মিটারের বেশি হয়, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা পর্বত বলবো।
যদি 1000 মিটারের চেয়ে ছোট হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? পাহাড় বলবো। যদি উচ্চতা 1000 মিটারের চেয়ে কম হয় তাহলে সেটাকে আমরা বলবো পাহাড়। আর 1000 মিটারের চেয়ে যদি বেশি হয় তাহলে সেটাকে আমরা বলবো পর্বত। আর অনেকগুলো পর্বত একত্রে সৃষ্টি করে পর্বতমালা। তাহলে আমরা কিছু পর্বতমালা দেখি। দেখেন, পূর্ব আফ্রিকার কিলিমানজারো এটা একটা পর্বত, আর হিমালয় হচ্ছে পর্বতমালা। কারণ কি? হিমালয়ে অনেকগুলো পর্বত আছে। হিমালয়ের পর্বতের অনেকগুলো যে পর্বত বলতেছি, সব থেকে জনপ্রিয় পর্বত কোনটা বলেন তো? যদি আমরা পর্বত বলি না, আমরা শৃঙ্গ বলি বা একদম সুউচ্চ অংশটাকে বলি। হিমালয়ের সব থেকে জনপ্রিয় পর্বত বা শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। এছাড়াও আরো কিন্তু অনেক মাউন্ট বা হচ্ছে পর্বত কিন্তু হিমালয় পর্বতমালার মধ্যে আছে। যেমন অনেকেই কি যেন বলে, এটা সূর্যোদয় দেখার জন্য অনেকেই যে যায় কাঞ্চনজঙ্ঘা, রাইট। ওকে, পর্বতের শ্রেণীবিভাগ আমরা একটু দেখি, কুইকলি দেখবো। হ্যাঁ, পর্বত হচ্ছে 4 রকমের হয়। একটা হচ্ছে ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, চ্যুতি পর্বত, ল্যাকোলিথ পর্বত। আচ্ছা, এখানেই দেখি, একদম উপরের ছবিটা দেখেন। ভঙ্গিল পর্বতটা কিভাবে সৃষ্টি হচ্ছে? আপনাদের ভূ আলোড়নের কথা মনে আছে? ভূ আলোড়ন করছিলাম যে কন্টিনিউয়াসলি বারবার ভূপৃষ্ঠে ধাক্কা দিয়ে উঁচু করে ফেলে বিভিন্ন ভাবে। এই যে প্রসেসটা, এই প্রসেসের মাধ্যমে যেই ভূমিরূপ তৈরি হয় সেইটাই হচ্ছে ভঙ্গিল পর্বত। দেখেন, আগের জিনিস বুঝলে এই জন্য পরের জিনিস বোঝা ইজি হয়ে যায়। ভূ আলোড়নের মাধ্যমে সৃষ্টি হওয়া পর্বতই হচ্ছে ভঙ্গিল পর্বত। তবে শুধু ভূ আলোড়ন না, অনেক সময় এখানে স্ট্র্যাটো আগ্নেয়গিরির কথা আমি পড়ছিলাম, নিশ্চয় মনে আছে। অনেকগুলো ছোট ছোট অগ্নুৎপাতের মাধ্যমেও ভঙ্গিল পর্বত তৈরি হতে পারে। তবে আগ্নেয় পর্বত মানে ডেফিনেটলি এটা আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকেই তৈরি হবে। তাহলে আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে আগ্নেয় পর্বত। চ্যুতি পর্বত কোনটা? চ্যুতি পর্বতটা 2 ভাবে হতে পারে, ভূমিকম্পর মাধ্যমে হতে পারে, টেকটনিক প্লেটের ধাক্কার মাধ্যমে হতে পারে। কাজটা কিরকম হতে পারে? ধরেন এই যে একটা ভূপৃষ্ঠ, এইটা ভূমিকম্পের কারণে ধরেন এভাবে ভাগ করে দিলাম। এই অংশ ঠিকই আছে, বাট এই অংশটা নিচে নেমে গেছে, এটা আবার ঠিক আছে। এই যে শেপ চেঞ্জ হয়ে গেল না, এই 2 পাশে যেটা পর্বত তৈরি হয়েছে, এইটাকে বলা হচ্ছে চ্যুতি পর্বত বা স্তূপ পর্বত। এইটা আবার উল্টাও হতে পারে। কেমন? এই সমভূমি ঠিক আছে, বাট এই অংশটা ধাক্কা খেয়ে উঁচু হয়ে গেছে। আবার এই অংশটাও ঠিক আছে, এই যে উঁচু হয়ে যে পর্বত সৃষ্টি হলো এটাকেও বলা হচ্ছে স্তূপ পর্বত। তাহলে এটা কিভাবে হতে পারে? ভূমিকম্পের মাধ্যমে হতে পারে। আর ল্যাকোলিথ পর্বত কোনটা? এই যে ভঙ্গিল পর্বত বললাম না, ভূ আলোড়নের কারণে হয়। তবে ভূ আলোড়ন যদি খুব হালকা হয়, ধরেন এইটা সমভূমি, তো এই ধাক্কাগুলা খুব বেশি স্পিডে দিতে পারে না, খুব অল্প ধাক্কা, যার ফলে এইরকম ছোট ছোট হইলো। এরকম ছোট ছোট যদি আকার ধারণ করে ভূ আলোড়নের ফলে এই যে পর্বত সৃষ্টি হয়, এইটাকে বলা হয় ল্যাকোলিথ পর্বত। মানে এটা বাহিরে বের হয়ে আসতে পারে না, জাস্ট ভূপৃষ্ঠটা একটু উঁচু হয়ে যায়। আশা করি 4টা বিষয় বুঝছি। এখন আমরা একটা উদাহরণ দেখি। দেখেন, ভঙ্গিল পর্বত পাললিক শিলায় ভাঁজ করে করে তৈরি হয়। মানে কি? ওই যে ভূ আলোড়নে ধাক্কা খেয়ে খেয়ে আপনার আগ্নেয় শিলা তো সহজে ভাঙবে না, আপনারা তো পড়ছেন, শক্তিশালী না ওগুলো। কিন্তু পাললিক শিলা তো দুর্বল, সে তো সহজে ভেঙে যায়, যার ফলে এই যে এরকম উঁচু নিচু শেপ ধারণ করে। এই কারণেই ভঙ্গিল পর্বত তৈরি হয়। জনপ্রিয় কিছু যদি ভঙ্গিল পর্বতের কথা বলি, এশিয়ার হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ। আচ্ছা, এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলা একটু মুখস্থ রাখতে হবে যে কোনটি ভঙ্গিল পর্বতের উদাহরণ, কোনটি আগ্নেয় পর্বতের উদাহরণ। এটা সহজে মনে রাখবেন, কারণ এগুলা সবই আগ্নেয়গিরি। দেখেন, এগুলা সবই আগ্নেয়গিরি থেকে তৈরি, তার মানে এগুলা আগ্নেয় পর্বত। চ্যুতি পর্বত কোনটা? আপনারা অলরেডি নিশ্চয় মনে পড়ছে যে ভূ আলোড়ন হয়েছে কিন্তু খুব বেশি উঁচু হতে পারেনি, সেগুলো হচ্ছে চ্যুতি পর্বত। শুধু মনে রাখবেন, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, পাকিস্তানের লবণ পর্বত এবং ভারতের বিন্ধ্যাও সাতপুরা পর্বত। এগুলো একটু আপনাদেরকে মুখস্থ করতে হবে কষ্ট করে। আর ল্যাকোলিথ পর্বত হচ্ছে ওই যে বললাম যে ভূ আলোড়নের পরে এটাও সৃষ্টি হবে, কিন্তু এটা খুব বেশি উঁচু হতে পারে না, ভূপৃষ্ঠ থেকে সামান্য একটু উঁচু হয়। এগুলোকে বলা হয় ল্যাকোলিথ পর্বত। যেমন হচ্ছে যুক্তরাষ্ট্রের হেনরি পর্বত। আপনারা এইটা মনে রাখেন তাহলেই হবে, উপরেরটুকু খুব বেশি ইম্পর্টেন্স না। ওকে,
তাহলে আমরা পর্বত 4 রকম দেখে ফেললাম। এইটা একটু আপনাদেরকে রিডিং করতে হবে, কোন মহাদেশে দীর্ঘতম পর্বতমালা কোনটা, সর্বোচ্চ শৃঙ্গ কোনটা, এগুলা কিন্তু কষ্ট করে রিডিং করতে হবে, অনেক সময় পরীক্ষায় আসে। আর উচ্চতা গুলো দরকার নেই, শুধু এইটা মনে রাখবেন 8848 মিটার, এটা পরীক্ষায় আসে, বাকিগুলো বাদ দেন, দরকার নেই। পর্বতমালা এখানে এগুলা রিডিং, এগুলা মানে খুব বেশি ইয়ে না, ইম্পর্টেন্ট না, এগুলো আপনারা রিডিং করবেন, এগুলো রিডিং করবেন, এখানে বোঝানোর কিছু নাই। আচ্ছা, পর্বতমালা গেল। এখন আমরা মালভূমিতে আসবো। মালভূমিও এক ধরনের পর্বতই, তবে পর্বতের যে সুউচ্চ অংশটা, মানে পর্বতের যে মাথা, সেটা সরু হয়, সুচালু হয়, সুচালু না, বেশি চিকন হয়ে গেল, সরু হয়। হ্যাঁ, কিন্তু মালভূমি কিরকম হয়, ধরেন এই পর্বতের মাথাটা যদি সমভূমির মতো হয়, মানে এই যে পর্বত আঁকালাম না, এইরকম যদি হয়, এটাকে বলা হয় মালভূমি। এই যে দেখেন কি বলতেছে, পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু এমন একটা জায়গা যেখানে আবার চূড়াটা সমভূমির মতো, সেটা হচ্ছে মালভূমি। তার মানে এই যে দেখেন, আমি যদি এইভাবে চিন্তা করি, এটা হচ্ছে পর্বত আর এটা হচ্ছে সমভূমি, তার মানে সমভূমি থেকে উঁচু, পর্বত থেকে নিচু। আচ্ছা, পর্বত থেকে যে নিচু হতেই হবে এই ধরনের কোনো ব্যাপার নাই, তবে সমভূমি থেকে উঁচু হবে, পর্বত থেকে নিচু হবে, কিন্তু এর মাথাটা বা হচ্ছে এটা কি বলবো, মুখটা বা উঁচু অংশটা সমভূমি হবে, এটাকে বলা হয় মালভূমি। তাহলে মালভূমি আবার হচ্ছে 3 রকমের। হ্যাঁ, মালভূমি কত রকমের? 3 রকমের। একটা হচ্ছে পর্বত মধ্যবর্তী মালভূমি, একটা পাদদেশীয় মালভূমি, একটা মহাদেশীয় মালভূমি। আচ্ছা, আমরা এখানে কোথাও দেখে নিই, তাহলে তো বুঝতে সুবিধা হয়ে যায়। দেখেন, এটা একটা পর্বত, এটা একটা পর্বত, কন্টিনিউয়াসলি পানির কারণে বা বিভিন্ন কারণে ক্ষয় হয়ে পলি জমতেছে এখানে। হ্যাঁ, পলি জমতেছে, এখান থেকে এসে পলি জমতেছে, পলি জমতে 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 এটা ধরেন কয়েক লাখ বছর পরে এখানে একটা এরকম শেপ তৈরি হইলো, সমভূমি তৈরি হলো। এই যে দুই পর্বতের মাঝে মাঝে জায়গাতে পলি জমে জমে একটা সুউচ্চ সমভূমি তৈরি হইলো, এটাকে বলা হবে পর্বত মধ্যবর্তী মালভূমি। বুঝতে পারছেন? আর এটা যদি এরকম দুইটা পর্বত বা অনেকগুলো পর্বত একত্রিত একত্রিত না হয়ে যদি শুধু একটা পর্বতের পাদদেশে হয়, যেমন এখান থেকে পলি জমছে, এখান থেকে পলি জমছে, জমতে জমতে এক সময় এরকম একটা শেপ তৈরি করছে। হ্যাঁ, এরকম একটা শেপ তৈরি করছে, এইটাকে বলা হয় পর্বত পাদদেশীয় মালভূমি। আর এটা হচ্ছে মধ্যবর্তী। আর আরেকটা ছিল যেন কি, সরি, মহাদেশীয় মালভূমি। মহাদেশীয় মালভূমিটা কিরকম, এই মালভূমির চারপাশে জলাধার থাকবে, মানে এই দিকেও সমুদ্র, সমুদ্র হতে পারে, মহাসমুদ্র, যে কোনো কিছু হতে পারে, কিন্তু চারপাশে জলাধার থাকবে, আর মাঝখানে একটা সুউচ্চ সমভূমি থাকবে। এই ধরনের মালভূমিকে হচ্ছে মহাদেশীয় মালভূমি বলা হয়। এগুলো কিভাবে সৃষ্টি হয়, আচ্ছা আপনাদের কাছ থেকে শুনি, আমরা অলরেডি পড়ছি কয়েকবার, এই ধরনের ঘটনা কিভাবে ঘটতে পারে, সমুদ্রের মাঝখানে এরকম হুট করে যে আমরা একটা মালভূমি পেয়ে গেলাম, এটা কিভাবে ঘটতে পারে? রাইট, সুনামি। একদম এক্স্যাক্টলি বলা যায় না, কারণ সুনামির কারণে তো আসলে জলোচ্ছ্বাস হচ্ছে, আর সুনামি অবশ্যই একটা লজিক। সুনামি কেন হয় সেটা হচ্ছে মেইন লজিক। রাইট, ভূমিকম্প বা টেকটনিক প্লেটের ধাক্কা, মানে যেটাই বলেন, এটার ফলে সমুদ্র তলদেশের কোনো একটা সমভূমি বা কোনো একটা অংশ প্রচন্ড ধাক্কায় যখন উপরে চলে আসে, তখন এই ধরনের মহাদেশীয় মালভূমি সৃষ্টি হয়। আচ্ছা, এখানে ইয়ে দেওয়া আছে এক্সাম্পল, এগুলো আপনারা একটু কষ্ট করে পড়বেন, এগুলো পরীক্ষায় আসে কিন্তু। পর্বত মধ্যবর্তী মালভূমি কি কি? এশিয়ার তিব্বত মালভূমি, দক্ষিণ আমেরিকার বলিভিয়া, মধ্য আমেরিকার মেক্সিকো, এশিয়া মঙ্গোলিয়ার টারিন। পাদদেশীয় মালভূমির এক্সাম্পল হচ্ছে উত্তর আমেরিকার কলোরাডো, দক্ষিণ আমেরিকার পাতাগোনিয়া, আরব উপদ্বীপ। দেখেন, একটা জিনিস পড়লে আরেকটা জিনিস যে অটো চলে আসে। উত্তর আমেরিকার কলোরাডো যে মালভূমি আছে, সেই মালভূমির সাথে আরেকটা জিনিস আছে, মালভূমি হওয়ার কারণে মূলত তৈরি হয়েছে, কি বলেন তো? একটু আগে আমরা পড়ে আসছি, উত্তর আমেরিকার কলোরাডোতে যে মালভূমিগুলো সৃষ্টি হয়েছে, সেই মালভূমিগুলোর মাঝে মাঝে আরেক রকমের ভূমিরূপ আছে। মানে আমি যদি একটু শেপ করে দিই, আপনারা
ভুলে গেছেন? আচ্ছা, গ্র্যান্ড ক্যানিয়ন মানে কি? একটা সমভূমি ছিল, সেখান থেকে এরকম মালভূমি হয়ে গেছে, তাহলে মাঝখানে আবার এদিকে গিরিখাত হয়ে গেছে না, ক্যানিয়ন তৈরি হয়েছে। তাহলে আমরা কি বুঝি? একই সঙ্গে এক এক জায়গাতে গিরিখাতও হতে পারে, মালভূমি ওই মালভূমি হইলে গিরিখাত তৈরি হবে, গিরিখাত তৈরি হলে সেটা মালভূমি তৈরি হতে পারে, পর্বত তৈরি হতে পারে। সুতরাং ভূমিরূপ একটা একটার সাথে কিন্তু সম্পর্কযুক্ত। আচ্ছা, মহাদেশীয় মালভূমি কোনটা? সচরাচর যেগুলো দ্বীপ রাষ্ট্র, সেগুলো বেশিরভাগই কিন্তু মহাদেশীয় মালভূমি থেকে তৈরি। কিরকম দেখেন, ভারতীয় উপদ্বীপ, অ্যান্টার্কটিক, গ্রিনল্যান্ড, সৌদি আরব। সৌদি আরব যদিও উপদ্বীপ, বা তারপরে এক ধরনের তো দ্বীপই ধরা হয়, এগুলো সবই হচ্ছে মহাদেশীয় মালভূমি। আচ্ছা, সমভূমি এক্সট্রা করে পড়ার কিছু নাই, আমাদের বাংলাদেশের যে ভূমি সেটাই সমভূমি, এবং সমভূমি দুই ভাবে সৃষ্টি হয়, এটা আমরা পড়ে আসছি। একটা হচ্ছে ক্ষয়জাত, একটা হচ্ছে সঞ্চয়জাত। ক্ষয়জাত মানে কি? পানির কারণে, পানির মাধ্যমে পলি যদি চলে গিয়ে ক্ষয় সৃষ্টি করে, সেটাকে ক্ষয়জাত সমভূমি বলে। আর এই পলি গিয়ে গিয়ে যেখানে জমা হয়, সেই জায়গায় নতুন যে সমভূমি তৈরি করে, সেটাকে সঞ্চয়জাত সমভূমি বলে। দুটো আমরা জানি, এগুলো আপনারা একটু রিডিং করে নেবেন। আচ্ছা, ক্ষয়জাত সমভূমি একটা এক্সাম্পল হচ্ছে বাংলাদেশের মধুপুর চত্বর এবং বরেন্দ্র ভূমি, এটা হচ্ছে ক্ষয়জাত সমভূমির এক্সাম্পল। আর সঞ্চয়জাত সমভূমির এক্সাম্পল কোনগুলো? বাংলাদেশের বেশিরভাগ জায়গায় হচ্ছে সঞ্চয়জাত সমভূমির এক্সাম্পল। আচ্ছা, মরুভূমি। মরুভূমি এক্সট্রা করে পড়ার কিছু নাই। মরুভূমি পৃথিবীর একটা নির্দিষ্ট, বেশিরভাগ বেশিরভাগ মরুভূমি পৃথিবীর একটা নির্দিষ্ট অক্ষরেখা বরাবর অবস্থান করে। সেই অক্ষরেখাটার নাম বলতে পারবেন? দেখি আপনারা ক্লাস করেন কিনা আগে, বা পরে রিভিশন দেন কিনা। বেশিরভাগ মরুভূমি একটা নির্দিষ্ট অক্ষরেখা বরাবর গমন করছে। এই দ্রাঘিমা রেখা তো সম্পূর্ণ আলাদা একটা জিনিস। তার মানে আপনারা কিন্তু রিভিশন দেন নাই। হ্যাঁ, আপনাদেরকে রিভিশন দিতে হবে। দ্রাঘিমা রেখা বা মূল মধ্য রেখা, এগুলা সবই তো হচ্ছে উত্তর থেকে দক্ষিণ। অক্ষরেখাগুলা কোনগুলো? যেগুলো পূর্ব থেকে পশ্চিমে গেছে। 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এটাকে বলে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা। আপনারা যদি ম্যাপে খেয়াল করেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে এই যে কর্কট ক্রান্তি রেখা বরে পৃথিবীর বেশিরভাগ মরুভূমিগুলা কিন্তু পাস করছে। এবং এটা কারণ কি? কর্কট ক্রান্তি রেখাতে সারা বছরই প্রচুর কি হয়? সূর্য লম্বভাবে কিরণ দেয়। এই কারণে এই জায়গাগুলোতে তাপমাত্রাও বেশি হয়, আবার রাতে দ্রুত ঠান্ডাও হয়ে যায়। যার ফলে ভূমিগুলো যে খুব শক্ত হবে বা খুব নরম হবে, বা নরম তো দরকার নেই, খুব শক্ত হবে, এই সুযোগটা পায় না। যার ফলে ছোট 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 সেডিমেন্ট বা বালি যেটাই বলেন, এই শেপ তৈরি করে। আর এইভাবে মরুভূমির সৃষ্টি হয়। আরো ডিটেলসে যাওয়ার সম্ভব দরকার নেই। তাহলে মরুভূমি দুই রকম পাবো আমরা, একটা শীতল মরুভূমি, এটা হচ্ছে উষ্ণ মরুভূমি। শীতল মরুভূমির এক্সাম্পল গুলো অবশ্যই পড়তে হবে, পরীক্ষায় আসে। উত্তর মেরু, দক্ষিণ মেরু বা অ্যান্টার্কটিক মেরু, লাদাখ, এইগুলো সবই হচ্ছে শীতল মরুভূমি। আর উষ্ণ মরুভূমি কোনগুলো? সব থেকে জনপ্রিয় উষ্ণ মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি, এরপরে হচ্ছে গোবি মরুভূমি। ওকে, ক্রমানুসারে এখানে 10টা মরুভূমি সম্পর্কে দেওয়া আছে। আমরা অনেকেই মনে করি যে পৃথিবীর বৃহত্তম মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি, এটা কিন্তু ভুল। পৃথিবীর তৃতীয় বৃহত্তম মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি। তাহলে পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটা? অ্যান্টার্কটিকা মরুভূমি হচ্ছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি, এবং দ্বিতীয় বৃহত্তম হচ্ছে আর্কটিক মরুভূমি। হ্যাঁ, শীতের বলতে ঠান্ডা বোঝায় অবশ্যই, আর ঠিক উষ্ণর উল্টা। এখানে বাকিগুলো দেওয়া আছে, আপনারা রিডিং করে নিয়েন, এখানে এগুলো আর খুব পড়ার কিছু নাই। আচ্ছা, এখন আমরা বাংলাদেশে চলে আসছি। বাংলাদেশের ভূপ্রকৃতি দেখেন, বাংলাদেশের ভূপ্রকৃতিকে 3 ভাগে ভাগ করা যায়। কি কি? টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এগুলা এখন যা পড়বো, এগুলোই পরীক্ষায় কিন্তু অনেক আসে। এবং এগুলো এখন যদি কোনো কারণে আপনি স্কিপ করে দেন, কোনো কারণে, এটা আপনার রিটেনে কিন্তু মাস্ট, এবং একদম এইভাবেই লিখতে হবে, মানে প্রত্যেকটা লাইন আপনাকে মুখে থাকতে হবে রিটেনে। কিরকম? টারশিয়ারি যুগের পাহাড় সমূহ 12%, প্লাইস্টোসিন কালের সোপান সমূহ 8%, সাম্প্রতিক কালের প্লাবন সমূহ 80%। এবং এটা কোথায় কি কি, এটাও আমাদের দেখতে হবে। দেখেন, টারশিয়ারি যুগের পাহাড় সমূহ কোথায় কোথায় আছে, এই মানচিত্রের দিকে যদি আপনি তাকান,
তাহলে দেখবেন এই যে দক্ষিণ পূর্ব অংশ আর এই যে উত্তর পূর্ব অংশ, এই দুইটা জায়গা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। এখানে আরো ভালো করে দেওয়া আছে, এই অংশটা, এটা হচ্ছে এটা, সরি, আর হচ্ছে এইটা, এই দুইটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। টারশিয়ারি যুগের পাহাড়সমূহ দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চল। দক্ষিণ পূর্বাঞ্চল মানে কোনগুলো? ওই যে ওই তিনটা দেশ, সরি, জেলা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান। আর উত্তর পূর্বাংশ কোন অঞ্চলগুলো? সিলেট এবং মৌলভীবাজার বা ওই এলাকাগুলো। এখানে আমরা মনে রাখবো কি কি তথ্য দেখেন। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহের গড় উচ্চতা হচ্ছে 610 মিটার। আর উত্তর পূর্বাঞ্চলের কথা যদি বলি, আচ্ছা এগুলো রিডিং, এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, এগুলো আপনারা পড়ে নিতে পারবেন। এই যে উত্তর পূর্বাঞ্চলের গড় উচ্চতা হচ্ছে 244 মিটার। তাহলে আমরা দুইটা পাচ্ছি, একটা হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চল, যেটা পাইলাম আমরা 600 মিটার, আর উত্তর পূর্বাঞ্চলে পাচ্ছি আমরা 244 মিটার। এরপরে এইখানে দেখেন, আচ্ছা বাকি যেগুলা স্লাইড গেল ওগুলো যদি আপনারা স্কিপ করেন, এটা আপনাদেরকে একটু মুখস্থ করতে হবে। হ্যাঁ, দুইবার রিডিং পড়লে আপনাদের এমনি মনে থাকবে। তারপরে এখানে দেওয়া আছে, মনে রাখার মতো জায়গা একটু মার্ক করে দেই। পাহাড়ের গড় উচ্চতা 610, উত্তর পূর্বতে গড় উচ্চতা 244, এই দুইটা ইম্পর্টেন্ট। আর এখানে লোকেশনটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, প্লাইস্টোসিন কালের সোপান সমূহ বাংলাদেশে একদমই এক্সাক্ট তিনটা জায়গা, একদমই তিনটা জায়গা। কোথায় কোথায়? একটা হচ্ছে উত্তরবঙ্গে, দিনাজপুর, নওগাঁ, রাজশাহী, বগুড়া মিলিয়ে যে অংশটা, এটা একটা, যেটাকে উত্তরবঙ্গের প্লাইস্টোসিন কালের সোপান সমূহ ধরা হয়। দ্বিতীয় অংশটা হচ্ছে টাঙ্গাইল এবং মধুপুরের ভাওয়ালগড়ের অংশ, এবং তৃতীয় অংশটা হচ্ছে কুমিল্লাতে। তো এইটার সময়কালটা কি দেখেন, এটার সময়কালটা হচ্ছে আনুমানিক 25,000 বছর পূর্বে মানে এটা তৈরি হয়েছিল। আর এর তিনটা অংশ এখানে আলাদা করে স্লাইড দেওয়া আছে দেখেন। প্রথমটা হচ্ছে রাজশাহী এবং রংপুরের বরেন্দ্র ভূমি, যেটার মোট আয়তন 9,320 কিলোমিটার, এটা কিন্তু জরুরি, এবং উচ্চতা হচ্ছে 6 থেকে 12 মিটার। এগুলা সব মুখস্থ, এগুলা বোঝার কিছুই নেই। টাঙ্গাইলের মূল আয়তন হচ্ছে 4,103 বর্গ মিটার, উচ্চতা হচ্ছে 30 মিটার। আর কুমিল্লার মোট আয়তন হচ্ছে 34 বর্গ কিলোমিটার, আর উচ্চতা হচ্ছে 21 মিটার। এই যা বললাম সব এই একটা স্লাইডে দেওয়া আছে। এই স্লাইডটা কষ্ট করে মুখস্থ করতে হবে। এই স্লাইডে কিছুই বাদ দেওয়া যাবে না, এই স্লাইডের সবই ইম্পর্টেন্ট। দেখেন প্লাইস্টোসিন কালের সময়টা কখনকার? 25,000 বছর পূর্বের অংশ। তিনটা অংশ কোথায় কোথায়? বরেন্দ্র ভূমি, ভাওয়ালগড় এবং লালমাই। বরেন্দ্র ভূমির মোট আয়তন কত? 9,320। গড় উচ্চতা কত? 6 থেকে 12 মিটার। মধুপুর ভাওয়ালগড়ের মোট আয়তন কত? 4,103 বর্গ কিলোমিটার। গড় উচ্চতা হচ্ছে 30 মিটার। কুমিল্লা লালমাইয়ের আয়তন হচ্ছে কত? 34 বর্গ কিলোমিটার এবং গড় উচ্চতা 21 মিটার। এই প্রত্যেকটাই প্রিলিতে খুবই ইম্পর্টেন্ট। এবং কোনো কারণে যদি আপনারা প্রিলিতে যদি মিস করেও যান, তাহলে আপনাদের রিটেনে এইটা খুবই আসে, মানে প্রতি একটা বিসিএস পর পরে এটা পরীক্ষায় আসে। আমি যে চারটা এখানে দিচ্ছি, এই চারটা লাগেই। আচ্ছা, বাকিগুলো অত বেশি জরুরি না। সামুদ্রিক প্লাবন সমভূমি, এগুলো জাস্ট রিডিং। বাংলাদেশের পাহাড় পর্বত, এগুলো তো ওই একই জিনিস, এগুলো রিডিং করে নিয়েন, এগুলো পড়ানোর কিছুই নাই। আচ্ছা, বন সম্পদটা আমরা একটু দেখবো। বন সম্পদটা এই পাহাড়ের সাথে অনেকটাই রিলেটেড। কিরকম দেখেন, বন সম্পদ 3 রকমের। একটা হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ ও পত্র পতনশীল বৃক্ষের বনভূমি। এর মানে আসলে কি? এর মানে হচ্ছে যে বনাঞ্চলে সারা বছর পাতা ঝরে না, বা পাতা যদি কিছু ঝরেও কিন্তু পাতা থাকে, মানে পুরো পাতা শূন্য অবস্থা হয় না। তো এটা কোন জায়গা? টারশিয়ারি যুগের পাহাড় সমূহ যে জায়গাগুলোতে আছে, সে পুরোটাই হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ এবং পত্র পতনশীল বৃক্ষের বনভূমি। তাহলে আপনারা খুব সহজেই টারশিয়ারি মনে রাখলেই এটা খুব সহজে মনে রাখতে পারবেন যে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ বা পর্বত সমূহ যা, সেখানকার যে জঙ্গল বা বনজ সম্পদ, সেইটা মূলত ক্রান্তীয় চিরহরিৎ এবং পত্র পতনশীল বৃক্ষের বনভূমি। দুটা কিন্তু রিলেটেবল। আচ্ছা,
এটার কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে। এটা বাংলাদেশের বৃহত্তম বনভূমি এবং এই এলাকাগুলোতে কিছু উদ্যান আছে, এগুলো পরীক্ষায় আসে। লাওয়াছড়া উদ্যান কোথায় বা হিমছড়ি উদ্যান কোথায় অবস্থিত, এই তিনটা এভাবে পরীক্ষায় আসে অনেক সময়। বা সাতছড়ি উদ্যান কোথায় অবস্থিত। অনেক সময় এটাও পরীক্ষায় আসতে পারে যে এই ক্রান্তীয় চিরহরিৎ বনের কোনটি ক্রান্তীয় চিরহরিৎ বনের গাছ। এই গর্জন, সেগুন, চাপালিশ, তেলসুর, এগুলো হচ্ছে মুখস্থ টাইপের তথ্য। হ্যাঁ, যে যেটুকু মনে রাখতে পারবেন সেইটুকুই, নাম মনে রাখতে পারলে কোনো দরকার নেই। হ্যাঁ, চলবে চলবে। আচ্ছা, ক্রান্তীয় পত্র পতনশীল বৃক্ষের বনভূমি কোনগুলা? এইটা হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। তার মানে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ কই কই আছে? তিনটা জায়গাতে আছে। একটা হচ্ছে উত্তরবঙ্গে বরেন্দ্রভূমি, মধুপুর ভাওয়ালগড় এবং সিলেটের লালমাই। তার মানে এই তিন জায়গাতে যে বনভূমি আমরা পাবো এই সবগুলোই হচ্ছে ক্রান্তীয় পত্র পতনশীল বৃক্ষের বনভূমি। এর মানে কি, যে বনভূমিতে নির্দিষ্ট সময়ে সকল পাতা ঝরে যায়, মানে গিয়ে দেখবে শুধু গাছ আছে, কোনো পাতা নাই, সব পাতা ঝরে যায়। তাহলে এই এলাকাতে বেশিরভাগ গাছ কি? বেশিরভাগ গাছই হচ্ছে শাল গাছ। আরো অন্যান্য কি কি গাছ আছে? অর্জুন, করই, হরিতকি, বহেরা। এই ধরনের বনকে শাল বন বা গজারি বনও বলে। এই যে এখানে তো তিনটা দেওয়া আছে, এটা আমরা এর আগেও দুবার দেখে আসলাম। আরেক ধরনের বনভূমি বাংলাদেশে আছে যেটাকে স্রোতজ বনভূমি বলে। মানে এমন বনভূমি যেটা, যে বনভূমির গোড়া বা যে গাছের গোড়াগুলো পানির নিচে থাকলেও সহজে পচে না বা মরে না, এগুলোকে স্রোতজ বনভূমি বলে। কোথায় কোথায় থাকতে পারে বলেন তো? এটা আমরা সহজে কিন্তু বুঝতে পারবো। স্রোতজ বনভূমি আমরা কই কই পাবো? তাই সুন্দরবনে। কিন্তু রিসেন্টলি সুন্দরবন ছাড়াও কিছু জায়গাতে আমরা এই ধরনের বনভূমি পাই। মানুষজন খুব আজকাল ঘুরতে যাচ্ছে, পানির নিচে হয়, স্রোতজটা জরুরি না। রাইট, রাতারগুল, এগুলো যে পানির নিচে হয়। আচ্ছা, স্রোতজ বনভূমি দেখেন এখানে প্রধান বৃক্ষ হচ্ছে সুন্দরী, আর অন্যান্য বৃক্ষ আছে কি? পশুর, গেওয়া, কেওড়া, কাকড়া, বাইন, ধুন্দল। এগুলো এখান থেকে আসার মতো এটাই তথ্য যে নিচের কোনটি স্রোতজ বনভূমির বৃক্ষ। দ্যাটস ইট। আচ্ছা, এখানে দেখেন স্রোতজ বনভূমি হচ্ছে দুই রকম, একটা হচ্ছে প্রাকৃতিক ম্যানগ্রোভ বন আর একটা হচ্ছে উপকূলীয় বনায়ন। এইটা হচ্ছে প্রাক্তন যে সরকার, আমাদের প্রিভিয়াস যে সরকার ছিল, আওয়ামী লীগ সরকার, তারা হচ্ছে এই প্রজেক্টটা হাতে নিয়েছিল, উপকূলীয় বনায়ন। তারা প্রায় 10 লক্ষ গাছ পুরা দক্ষিণবঙ্গে কৃত্রিম ভাবে তারা লাগিয়েছিল। এই এই বনায়নটাকে উপকূলীয় বনায়ন বলে। আর প্রাকৃতিক ম্যানগ্রোভ বনায়ন হচ্ছে সুন্দরবনের যে বন, যেটা সেইটাই। জলাভূমির বন যেটা আপনারা বললেন অলরেডি, রাতারগুল বনাঞ্চল, সেটাই হচ্ছে জলাভূমির বন। এটা আরেকটা আমরা দেখি, সাময়িক সময়ের জন্য দেখি, সেটা হচ্ছে টাঙ্গুয়াতে। এখানে আর খুব বেশি ইম্পর্টেন্ট নাই। আচ্ছা, এখানে তো একটা এক্সাম দেওয়া আছে, এগুলো জাস্ট রিডিং করে নিয়েন। যেমন সাফারি পার্ক, এই সাফারি পার্ক কি হবে? বাংলাদেশের প্রথম সাফারি পার্ক কোনটি? বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। আচ্ছা, এটার নাম কি পাল্টাইছে? মনে হয় না। আচ্ছা, ইকো পার্ক একটা আছে, বাংলাদেশের প্রথম ইকো পার্ক কোথায়? চট্টগ্রামের সীতাকুণ্ডে। এগুলা রিডিং, এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না। শেষ, আজকের মোটামুটি ক্লাস শেষ। সুন্দরবনের এখানে কিছু তথ্য দেওয়া আছে, এগুলা একটু দেখে নেবেন আপনারা। এখানে যা আছে এগুলো সবই রিডিং, এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না এবং এগুলো বেশিরভাগই কোশ্চিন ব্যাংকে অ্যাড করা আছে। আর লাস্টের এইটা রিসেন্টলি এগুলো নিয়ে খুব কথা হচ্ছে। হ্যাঁ, পরিবেশের জন্য ক্ষতিকর গাছ কোনটা? ইউক্যালিপটাস। এবং সূর্যকন্যা বলা হয় কোন গাছকে? তুলা গাছকে। এবং সব থেকে বেশি দ্রুত বৃদ্ধি পায় হচ্ছে বাঁশ, এবং পরিবেশে রক্ষা করে হচ্ছে নিম গাছ। এগুলো হচ্ছে নাইস টু নো টাইপের। মোটামুটি এই